হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহ্যাশ এবং এর আগেই আমরা অরিত্রদার সাথে ইমতিয়াজ আলীর ওপর, ডিরেক্টর ইমতিয়াজ আলীর ওপর একটা ভিডিও করেছি। এবং আজকে আমরা ডিরেক্টর রাজকুমার হিরানির ফিল্মোগ্রাফি এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। তো কথা শুরু হওয়ার আগে খালি বলি, কেমন আছো অরিত্রদা, বলো। বাস চলছে সব ঠিক। তুমি আজকে সকালে দেখলাম একটা মালায়ালাম ছবির রিভিউ করেছো। ওই ছবিটা দেখার ইচ্ছে করছে, মানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে ওটাতে, বললে কমিউনিস্ট এবং ভার্সেস হুম, খ্রিস্টান। ওই ছবিটার নামটা কি গো? পাল্লি চাট্টাম্বি বলে সনি লিভে আছে। পাল্লি চাট্টাম্বি এই ডিরেক্টর আগে একটা সিনেমা বানিয়েছিল, দেখে একটু পপুলার হয়েছিল খুব, জানাগানা মানা বলে 2022-এ আই থিঙ্ক। হ্যাঁ, ওটা দেখেছি, ওটা হ্যাঁ, তো দেখেছি। ও ডিরেক্টরই, বাট এটা আইডিয়াস গুলো খুবই ভালো ছিল, এক্সিকিউশনও ভালো হয়েছে, পারফরমেন্সও ভালো, বাট ওভারঅল ফিল্মটা ভালো হয়নি আর কি। মানে রাইটিং লেভেলে একটু সমস্যা আছে আর কি, বাট দেখতে পারো ছবিটা। আর আরেকটা ছবি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে কলোনি বলে একটা ছবি এসেছিল, সাউথ কোরিয়ান ফিল্ম, ওটা জম্বি ফিল্ম, ট্রেন টু বুসানের ডিরেক্টরের ফিল্মটা। মানে ওটা অনলাইনে হুম। চলে এসেছে, সেটাই বলছি আর কি, তো ওটা পারলে দেখে নিও আর কি, খুবই ভালো সিনেমা। আরেকটা যে ছবির জন্য আমি ওয়েট করে আছি, সাউথ কোরিয়ান ফিল্ম, যেটা সাউথ কোরিয়াতে রিলিজ করে গেছে, নাম হচ্ছে হোপ বলে। এটা হচ্ছে আই স দ্য ডেভিল বলে যে ছবিটা ছিল না, না আই স দ্য হ্যাঁ হ্যাঁ, ডেভিল না, যেটা সরি। থেকে একটা আইস আইস অফ দ্য ডেভিল থেকে একটা হিন্দি রিমেক হয়েছিল না ওই? হ্যাঁ, ওটা তো আহ, এক ভিলেন হয়েছিল। এক ভিলেন হয়েছিল, আমি বলছি। হুম, একটা সিনেমা হয়েছিল, সরি, চেজার বলে একটা সিনেমা হয়েছিল, চেজার। সেই চেজারের, হুম, যেটা মার্ডার টু হয়েছিল, কপি করে মার্ডার টু হয়েছিল, হুম, সেই হুম, চেজার যে ডিরেক্টর, ওর সিনেমা আর কি হোপ। হুম। ওটা খুব ভালো রিভিউজ পেয়েছে আর কি। ওটাও আগে ওই মনস্টার্সরা অ্যাটাক করছে এ করছে, ওই টাইপেরই গল্প। ওই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছে, ওটা জানি না ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা, দেখা যাক কি হয়। বাট ওই ছবিটাও খুব মানে এক্সাইটেড আর কি ছবিটা দেখার জন্য। ঠিক আছে, এবার রাজু হিরানিতে ঢোকার আগে, কদিন আগে আমি তোমারই একটা ভিডিও দেখছিলাম। সেখানে তুমি হুম, বললে যে রাজু হিরানি অরিজিনাল কাজ কিরম ভালো করে ওটা আমি দেখবো, ঠিক আছে। কারণ ডাঙ্কি তো ঝুলিয়েছে, আর প্রীতম এন্ড পেড্রো অত আপ টু দা মার্ক হয়নি। অনেকের ভালো লেগেছে, অনেকের মোটামুটি লেগেছে। তো এটা কেন বললে? কারণ মুন্না ভাই রিমেক আমি জানি, আর থ্রি ইডিয়টস ও গল্প থেকে নেয়া, কিন্তু লাগেরাও মুন্না ভাই তো অরিজিনাল। বা তোমার পিকেও কিছুটা অরিজিনাল বলতে পারো, ও এমজির সাথে মিল থাকলেও। দেখো ব্যাপার হচ্ছে কি, আমি তোমাকে বলছি, রাজকুমার হিরানি, তুমি যদি ওনার ফিল্মোগ্রাফি দেখো, মানে আমি ছোট করছি না কোনোভাবে, উনি খুবই ট্যালেন্টেড ডিরেক্টর, এটা করা তো সম্ভব, মানে অত ইজি নয়। বাট ব্যাপার হচ্ছে উনি হুম, রবিন উইলিয়ামস এর থেকে হেভিলি ইন্সপায়ার্ড আর কি, ঠিক আছে। রবিন উইলিয়ামস আচ্ছা। এবং আমাদের ঋষিকেশ মুখার্জি। তো তুমি দেখবে হুম, পিকে তোমার ইনিশিয়ালি মনে হবে যে কোনো জায়গায় রিমেক টিমেক নয়। বাট রবিন উইলিয়ামস অনেক আগে টেলিভিশন সিরিজ করতো, 1970s এ। তখন একটা এরকম টিভি সিরিজ করেছিল, যেখানে এরকম সেম গল্প ছিল, একটা এলিয়ান এসছে, সেই এলিয়ানটা একটা মেয়ের সাথে থাকছে। তো ওখানে বিভিন্ন হুম। বিটস, ঠিক আছে, মানে ওই তুমি পিকের সাথে সিমিলার পেয়ে যাবে। আর প্যাচ অ্যাডামস এর সাথে তুমি মুন্না ভাই, মানে এমবিবিএস টা সিমিলার পেয়ে যাবে, প্রচুর বিটস সেম আর কি। তারপরে থ্রি ইডিয়টস যেরকম 5.1 থেকে নিয়েছে কোর গল্পটা, প্রচুর গ্যাগস আর কি। চিটার্স বলে একটা ফিল্ম আছে, চিটার্স, হুম, স্প্যানিশ ফিল্ম মনে হয় প্রবাবলি। ওখান থেকে প্রচুর গ্যাগস ওখান থেকে লিফটেড, ঠিক আছে। অ্যাড থেকে একটা গ্যাগ লিফটেড, ওই যে পেপারটা মিক্স আপ করে দেয় না আমির খান, যে হুম। आप लोग को आपको हमारे नाम और रोल नंबर पता है, নেই পাতা, ভাগ 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 বললে যেটা করে, ওই সিনটা পুরো একটা অ্যাড থেকে তোলা। তো এরকম দেখো বিভিন্ন এলিমেন্টস, মানে এদিক ওদিক থেকে উনি নিয়ে থাকেন আর কি। ওই দিনকে ওই ভিডিওটার মধ্যে বলার কারণ ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, ইট ওয়াজ লাইক আ ইম্পালসিভ থিং। মানে আমি বলছি না যে উনি অরিজিনাল কাজ একটু করলে রেগেছিল, খারাপ। একটু রেগেছিল। হ্যাঁ, মানে হ্যাঁ। রেগেছিলাম হচ্ছে, সেটা একটা অন্য কারণ আছে, একটা পলিটিক্যাল কারণ ইত্যাদি। যে হুম, আমির খান অ্যাকচুয়ালি এর এর ব্যাপারে বলছিল আর কি, সোনাম ওয়াংচুককে পুরো ডিনাই করে যাচ্ছিল, বাট যেখানে অলরেডি ভিডিও রয়েছে যে আমির খান একটা ইভেন্টে হুম, এসেছে, সেখানে সোনাম ওয়াংচুক স্টেজে দাঁড়িয়ে আছে, সেখানে বারবার সে ডিনাই করে আছে। এবং রাজকুমার হিরানি কিছু কন্ট্রোভার্সিস রয়েছে। তুমি দেখবে 5.1 সময় চেতন ভগতকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ঠিক আছে। হুম। তো এইগুলোই আর কি। তো এই যে ডিনাই করে যাওয়া যে সোনাম ওয়াংচুকের থেকে ইন্সপায়ার্ড নয়, এ নয়, এটা তো মানে ওই যে র্যাঞ্চোর যে স্কুলের ব্যাপারটা, লাদাখের ব্যাপারটা, ওটা পুরোটাই সোনাম ওয়াংচুকের থেকে তোলা আর কি। অবশ্যই, অবশ্যই। এটা প্রত্যেকেই না, জানে। আমির খান তো এবার একটা আমির খান তো একটা টোটাল হিপোক্রিসি করছেই, মানে প্রতিটা ইন্টারভিউ বলো, যা যা পডকাস্ট আছে সবেতেই, মানে ওর যে আসল চেহারাটা, যেটা আমরা মোটামুটি আজ থেকে 3-4 বছর আগেও বুঝতে পারতাম না, সেটা কিন্তু এখন বেরিয়ে আসে, যে লোকটা না, আসলে খুবই অ্যাকচুয়ালি হিপোক্রিট। ব্যাপারটা না, মানে আমি পরে ভেবে দেখলাম, হয়তো ওটা আমি ইম্পালসিভলি ভিডিওটা বানিয়েছি, কিন্তু আমির খান একটা টাইমে কিন্তু প্রচন্ড ভোকাল ছিল। মানে তুমি দেখবে সারফারোশের সময়, অবশ্যই। সারফারোশ মানে আমি বলছি লেট 90s এর হুম, কথা, তখন তোমরা তো হয়তো জন্মাওনি, আমরা ছোট ছিলাম। তো সেই সময় আমির খানের একটা ইন্টারভিউ আছে, ওয়্যার হি ওয়াজ ভেরি ভেরি ভোকাল,
about all these things. But even till 2016, দাঙ্গালের ও সময় তো অব্দি সত্যমেব he was জয়তে very করতো good. তো, হ্যাঁ, ও সত্যমেব জয়তে সত্যমেব করতো জয়তে করতো, সেখানেও অনেক আসলে একটা বিষয় হয়েছে, আমির খান একবার বলতে গেছিল যে আমি এই দেশে অতটা সেফ ফিল করছি না, হ্যাঁ, তারপরে একটা বিশাল ব্যাকলেশ পেয়েছিল। তার ওইটাও কিন্তু একটা কারণ যে মানে বলতে মানে হ্যাঁ, বলার আগেই যদি খুব চাপ থাকে তাহলে কি করেই বা সবাই বলবে, এটাও একটা ব্যাপার। সেটাও মানে ওদের কিছু করে না। শাহরুখ খানও তো পুরো কিছু রিয়াক্টই করেনি। সালমান খান যেরকম হুম। তবু একটা টুইট করেছে, শাহরুখ খান তো কোনো রিয়াক্টই করেনি। তো এইটা ব্যাপার আছে আর সালমানের কি, টুইটটা এদেরও। সলিড, হুম, হুম। সালমানের টুইটটা সলিড, সোনাম আর ইটস আজকে ডান ব্রো। হুম, আর এই কি বলে, ওই আমাদের অক্ষয় কুমার হয়তো বায়োপিক করবার জন্য রাইটস কিনবে বলে ছুটছে। ও বুঝতে পারছে না সোনাম ওয়াংচুকের করবো নাকি অভিজিৎ দীপকের করবো, কোনটা বেশি খাবে। যাই হোক, রাজকুমার হিরানিতে ঢুকি এবার। আচ্ছা অরিত্রদা, তুমি তো রাইটার এবং কদিন পরেই তোমার একটা ছবি আসছে যেটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড, ট্রেলার এখনো আসেনি, দেখবো। এবং তো তুমি রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশীর যে রাইটিং কম্বিনেশনটা, ওরা তো অ্যাজ রাইটার খুবই ভালো, স্ক্রিন প্লে রাইটিং, স্টোরি রাইটিং, এটা তো অবশ্যই শেখা। তো হুম। ওদের রাইটিং থেকে তুমি কোন জিনিসটা নাও, এটা আমার প্রথম প্রশ্ন, অ্যাজ রাইটার তোমায় প্রশ্ন করছি। আমি মানে যেটা অনেক পরে রিয়েলাইজ করেছিলাম যে ওরা না প্রত্যেকটা সিন গে ওরা দেখবে একটা ফর্মুলা বলে এলসিডি এলসিডি বলে লাফ ক্রাই ড্রামা, যে সিনটার মধ্যে ইদার লাফ থাকতে হবে বা ক্রাই থাকতে হবে বা ড্রামা থাকতে হবে, না হলে উই উইল থ্রো ইট আউট, আমরা রাখবো না ওই সিনটাকে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারেস্টিং এলিমেন্টস নেব রিয়েল লাইফ থেকে এবং সেটাকে তারপরে টুইক করে কিছুতে আমি ওই সিনটার মধ্যে ফিট ইন করবার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। তো সেটাতে ইট টেক্স টাইম, কারণ ওটাকে অর্গানিক্যালি কিভাবে ফিট করবে ওই গল্পের ফ্লো এর মধ্যে। তো ইচ সিন ইজ ট্রিটেড লাইক ইটসেলফ আ শর্ট ফিল্ম। তুমি যদি দেখো মানে ওটার মধ্যে মানে 3 অ্যাক্ট স্ট্রাকচারটা প্রত্যেকটা সিনের মধ্যে ফলো করে। মানে ধরে নাও এই যে এক্সাম পেপারের যে হলে সিনটা আছে, র্যাঞ্চো, রাজু আর ফারহান লেট করে ঢুকলো। ঠিক আছে। টিচারটা তাকালো, কনফ্লিক্ট আমার সেট আপ হয়ে গেল। ঠিক আছে। তারপরে পুরো এক্সামের মানে টাইমটা গেল, টাইমারটা পুরো গেল, চাতুর বলে বেরিয়ে গেল। ঠিক আছে। এবার ওরা এসে কিন্তু হার্ডেলটা ফেস করছে হিরো, যে বলছে আমি আপ লেট হো গে, পেপার নেই লে সকতে। এইবার হিরো কিভাবে সলিউশন বার করলো, যে মিক্স আপ করে দিয়ে পালিয়ে গেল। তুমি দেখো একটা সিনের মধ্যে একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা মাঝে কনফ্লিক্ট আসছে, এবার হিরো সেটাকে ওভারকাম করছে। মানে ইটসেলফ আ শর্ট ফিল্ম। তুমি ওই সিনটাকে বারবার চালিয়ে দেখতে পারবে আর কি। তো ওই কারণেই রাজকুমার হিরানি সিনেমার রিওয়াজ ভ্যালু মারাত্মক। আর আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিল গুড যে ওভারঅল মেসেজটা দিতে পারে আর কি, যে কোনো ক্যারেক্টারই খারাপ নয়, প্রত্যেকেই পরিস্থিতির জন্য খারাপ হয়েছে। মানে ভাইরাসও খারাপ ক্যারেক্টার নয়। ঠিক আছে। ডক্টর আস্থানাও খারাপ ক্যারেক্টার নয়। ঠিক আছে। তারপরে লাকি সিংও খারাপ ক্যারেক্টার নয়। ঠিক আছে। আপার্ট ফ্রম আই থিঙ্ক পিকের যে ভিলেনটাকে দেখিয়েছিল সৌরভ শুক্লাকে, ওইটা বাদ দিলে আমার মনে হয় কোনো স্ট্রেট আউট খারাপ কাউকে দেখায়নি আসছে। আর কিছুতেই মানে হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী আর কি দেখিয়েছে। আর সঞ্জুতে মনে হয় কিছু ক্যারেক্টার আছে যাদেরকে খারাপ দেখিয়েছে। তো এটাই আর কি। তো সাঞ্জু আমার তো মনে হয় ওই বায়োপিক। আমি বলছি বলো। সঞ্জুকে আমি বায়ো ধরি না। সঞ্জুটা পুরোটাই ফিকশনাল গল্প আর কি। মানে পুরোটাই হোয়াইট ওয়াশিং এর জন্য বানানো হয়েছে, ওটাকে স্ট্যান্ড অ্যালোন একটা সিনেমা হিসেবেই জাজ করা উচিত, কারণ ওটা সঞ্জয় দত্তের লাইফের সাথে মানে দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন নেই। মানে জাস্ট ঘটনাগুলোকে নিয়ে প্রত্যেকটা সিচুয়েশনই এরকম করে দিয়েছে যে সঞ্জয় দত্ত ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। অ্যাকচুয়ালি সেটা ছিল না। সঞ্জয় দত্ত মানে খুব খুব মজার জন্যই আর কি বন্দুকটা নিজের কাছে রেখেছিল, এবং সেই ধরনের ইন্টারভিউস তার পাবলিক প্ল্যাটফর্মে রয়েছে, যে আমি ভেবেছিলাম রয়েছে। যে ফাঁকা জায়গায় গিয়ে ফায়ার করব, আমার শিকারি ইনস্টিংক্ট ছিল, এই ছিল, এসব নিজে বলেছে। অথচ সিনেমাতে দেখাচ্ছে পুরো উল্টো জিনিস। তো ওটা আমি ঠিক মানে বায়োপিক বলতে নারাজ আর কি। ওটা একটা ফিকশনাল গল্প হিসেবেই দেখা উচিত আর কি। হ্যাঁ, এবার আমি বলছিলাম যে তুমি রাইটিং এর ক্ষেত্রে কি এই যে ধরো 3 অ্যাক্ট স্ট্রাকচারটা, শর্ট ফিল্ম স্ট্রাকচারে একটা টোটাল স্ক্রিন প্লে সাজানো, এটা কোথাও মেনটেন করো বা ফলো করার চেষ্টা করো, কারণ এটা তো অডিয়েন্সকে দেখো, এঙ্গেজ করে রাখে। হ্যাঁ, আমি যেরকম এই ছবিটা একটা করেছিলাম না, যেটা শ্রীমান ভার্সেস শ্রীমতী, ওটাতে করবার চেষ্টা করেছিলাম হুম। এই রাজকুমার নিয়ে ফর্মুলাটা। ঠিক আছে। যে করবার চেষ্টা করি ডেফিনেটলি। দেখো ওরা লেজেন্ডস এবং ওরা অত সময় নিয়ে লেখে, অনেক জ্যামিং করে, প্লাস ওদের মেন্টার হিসেবে বিধু বিনোদ চোপড়া থাকে, সে আবার ফিল্টারিং করে। ঠিক। তো ওদের লেভেল তো যাওয়া অত সোজা নয়, বাট অ্যাপ্রোচ ওয়াজ দ্যাট। হ্যাঁ, ডেফিনেটলি ওটাই শেখার আছে, যে প্রত্যেকটা সিনকে ইটসেলফ একটা শর্ট ফিল্মের মতো কিভাবে। তুমি ইভেন দেখবে আমাদের বাঙালি ডিরেক্টর অভিজিৎ সেন, যেহেতু উনি রাজকুমার হ্যাঁ, হিরানির অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনিও অ্যাসিস্ট্যান্ট নিজের ছিল। সিনেমাতে এটা মেনটেন করেন। উনিও কিন্তু মেনটেন করে যে প্রত্যেকটা সিনকে একটা শর্ট ফিল্মের মতো করে ট্রিট করবো। ঠিক আছে। রাজকুমার হিরানি ডেফিনেটলি আরো ব্যাপারটা ফিনেস দিয়ে করে।
বাট উনিও কিন্তু এটা ওইটাই। মেনটেন করবার চেষ্টা করেন কিন্তু। এটার ছাপ আমি কিছুটা উইন্ডোজ এর অনেক ছবির ক্ষেত্রেও আগে দেখতাম, যে রাজকুমার ইরানি যে মানে যেরকম করে গল্প বলে ওটাকে ওরাও মেনটেন করে, কিন্তু রাজকুমার ইরানি আর অভিজাত যোশী ব্যাপারটাকে এত ফাইন করে দেয়, এত অর্গানিক করে দেয়, যেটা অন্যদের ক্ষেত্রে ওরম ভাবে হয় না। এইবার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে প্রথম ছবিটায় যাই। অনেক অনেক টাইম নেয় বলো। না, তুমি দেখবে ওরা কেরিয়ারে কটা ছবি করেছে, মানে প্রথমটা তো অভিজাত যোশী লেখেনি, লাগে রহম মুন্না ভাই থেকে অভিজাত যোশী লিখছে। হুম, লাগে রহম মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে, সঞ্জু, ডাঙ্কি, ঠিক আছে, 5টা ছবিতে কোলাবোরেট করেছে। Fundamental। দোজ 2006 থেকে 2023, মানে বুঝতে পারছো মানে কত বছরের স্প্যানে স্প্রেড আউট করা আছে, এক একটা ছবির মাঝে 3 হ্যাঁ, বছর 4 বছর 5 বছর করে গ্যাপ আছে। তো আর সেটা একটা ওদের তো ব্যাপার। যতক্ষণ না ব্যাপারটা মানে কংক্রিট হচ্ছে, যে ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ। ওরা ওটাকে নেয় না। যেরকম মুন্না ভাই তো বারবার হুম ক্যান্সেল হচ্ছে, মুন্না ভাই 3। হুম হুম। না না, আমি বলছি মুন্না ভাই চালে আমেরিকাটা ওদের আইডিয়াটা ম্যাচ হয়ে গেছিল হচ্ছে মাই নেম ইজ খানের সাথে, তাই জন্য ওরা ড্রপ করে দিয়েছিল। তো এই যে লাগে রাহো মুন্না ভাই আর মুন্না ভাই এমবিবিএস, দুটো ছবি আমার ব্যাপক লাগে, খুবই ভালো লাগে, আমার প্রচন্ড রিওয়াজ ভ্যালু। তুমি কোনটাকে বেশি এগিয়ে রাখো? মুন্না ভাই এমবিবিএস, আমার মুন্না ভাই মুন্না ভাই এমবিবিএস MBBS। বেশি। হ্যাঁ। এবার লাগে রাহো মুন্না ভাইয়ের ক্ষেত্রে না আমার একটা জিনিস মনে হয়, যে একটা পলিটিক্যাল ফিগারকে আনছে, এবং হ্যাঁ। পলিটিক্যাল ফিগারের ধরো ইডিওলজিটাও কমপ্লেক্স আছে। এরকম নয় যে প্রতিটা ক্ষেত্রে একটা ইয়াং মানুষকে তুমি বোঝাচ্ছ যে একটা চর খেলে আরেকটা গাল বাড়িয়ে দাও, এরকম একটা ইডিওলজির সাথে ডিল করছে, কিন্তু তারপরে ওটা খুব অর্গানিক্যালি ঢুকিয়েছে। তো এই দুটো ছবির ক্ষেত্রে তোমার কি মনে হয়, যে এই স্টোরি টেলিংটা বাদে বা স্ক্রিন প্লেটা বাদেও আর কোন কোন জিনিসগুলো রাজু ইরানির ক্ষেত্রে লোক বুঝতে পেরেছিল যে না লম্বা রেসের ঘোড়া বা এটা একটা বিরাট ইম্প্যাক্টফুল ফিল্ম হচ্ছে একটা? না মানে আমি দেখো আমার তুমি খালি রাইটিংটার কথাই হয়, রাজকুমার হিরানি সিনেমাতে রাইটিং এর প্রশংসা প্রচুর হয়, কিন্তু তুমি ডিরেকশনও যদি দেখো, ঠিক আছে, মানে ডিরেকশনটা অ্যাকচুয়ালি মানে খুব, মানে কি বলবো, মানে ধরো এই লাগে রহম মুন্না ভাইতে এই যে গানটা আছে যে সমঝো হই গয়া, তুমি দেখবে যেটা ওরা ভাবছে সেই সেটটাই সঙ্গে সঙ্গে চলে আসছে, ঠিক আছে। তো একটা মানে ওটা কিন্তু ফিল্ম, মানে যেটা হচ্ছে খালি ডিরেকশনটার কথা যদি বলি, যে তোমায় কিন্তু ওই ওয়ার্ল্ডটার মধ্যে ট্রান্সপোর্ট করাতে পারছে, সেটা ছবিটার লুক এন্ড ফিল, ছবিটার তুমি দেখবে যে থ্রি ইডিয়টস এর যে ডেলিভারি সিনটা আছে, সেখানে তুমি দেখবে কন্টিনিউয়াসলি যে দুটো মানে যে দু টাইপের সাউন্ড হয় না, ডাইজেটিক নন ডাইজেটিক সাউন্ডের মধ্যে কাটছে, ঠিক আছে, কখন ভিডিও কলের মধ্যে সুইচ করে যাচ্ছে, কখন টেনশনটা তৈরি করছে, কখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করছে, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে তুমি দেখবে বিদ্যুৎটা একবার করে চমকাচ্ছে, তার মিউজিকের সাথে সাথে একটা করে ড্রামাটিক ইভেন্ট আনফোল্ড হচ্ছে। থ্রি ইডিয়টস এর ওই ঠিক ডেলিভারি ঠিক। সিনটা দেখো, মানে যখন ধরো কারেন্টটা চলে গেল, ঠিক আছে, তখন একটা বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, আবার যখন ও ইনভার্টারটা অন করলো তখনও একটা বিদ্যুৎ চমকায়, ঠিক আছে, প্রত্যেকটা ড্রামাটিক ইভেন্ট একটা করে করে ওরকম। তো এইগুলো তো রাইটিং নয়, এটা তো অভিজিৎ যোশী লিখে দিতে পারে না, যে ওখানে কখন লাইট মানে আসছে কিরকম কিরকম তুমি লাইটিংটা করছো, ঠিক আছে, ওই টেনশনটা বিল্ড করতে পারছো কিনা, তো সেইগুলো কিন্তু ডিরেকশন। তো আমার মনে হয় হি ইজ অলসো ভেরি গুড ডিরেক্টর অলসো, মানে ওই সেন্সে আর কি, মানে ওই ওয়ার্ল্ডটার মধ্যে তো তোমাকে এমন তৈরি করতে হবে লুক এন্ড ফিল সাউন্ড সবকিছু দিয়ে, যে তোমাকে ওটা বিলিভেবল করতে হবে। তুমি ওই জন্য দেখবে এই জিনিসটা, শঙ্কর এত বড় ডিরেক্টর, কিন্তু শঙ্কর যখন থ্রি ইডিয়টস রিমেক করেছিল নানবান বলে, দেখো পারলে কোনোদিনও, তুমি দেখবে কিছুতেই নানমান তোমার বিজয় বিজয় ছিল তো, বিজয় ছিল না ওটাতে? হ্যাঁ। সো ইট ওয়াজ এ রিমেক অফ থ্রি ইডিয়টস, বাট ইট কুডেন্ট ক্যাপচার দ্যাট কাইন্ড অফ এসেন্স। মানে ওটা আমার মানে শঙ্করের ওই মানে শঙ্করেরও খুব পছন্দ হয়েছিল ছবিটা, তাই জন্য উনি রিমেক করেছিলেন, বাট ওটা থ্রি ইডিয়টস এর ওই সোলটাকে ধরতে পারে না। আচ্ছা আমি আসছি, হ্যাঁ 10 মিনিটের জন্য। আচ্ছা, তো যে ডিসকাশনটায় ছিলাম, তুমি বলছিলে রাজু হিরানি খুব ভালো একজন ডিরেক্টর, এবং এটা সত্যি কথা, নইলে তো সেটা ছবিতে দেখতে পেতাম। কিন্তু রাজু হিরানি কিন্তু এফটিআই তে এডিটিং নিয়ে পড়েছিল। এবার তুমি যে জিনিসগুলো বললে, এটাতে একটা জিনিস দেখো, যে এডিটিংটাও কতটা প্রপার হলে তবে কি এই জিনিসটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে, হ্যাঁ হ্যাঁ। তাই না? এডিটররা তো চিরকালই ভালো ডিরেক্টর হয়েছে, মানে অ্যাকচুয়ালি একদম এডিটরদের একদম। সুবিধা কি? যে যেহেতু ওরা আগে থেকে সিনেমাটা ভেবে নেয় এবং মাথায় মাথায় এডিট হুম, করে নেয়, তো এক্সট্রা কিছু শুট করে না আর কি, একদম কাট টু কাটি শুট করে, এবং ঠিক ঠিক। মানে মানে কোথাও বোরিং হয় না, ল্যাগ হয় না ছবিটাতে। ইভেন তুমি দেখবে মানে পুরো অন্য রকমের ডিরেক্টর, বাট ডেভিড ধাওয়ান, ডেভিড ধাওয়ানেরও তুমি দেখবে হ্যাঁ, ছবির মধ্যে কোনো ল্যাগিং পয়েন্ট নেই, মানে আগের ছবিগুলো, এখন তো বয়স হয়ে গেছে এখনকার ছবিগুলো আমি ধরছি না, বাট 90s এর ছবি বা আর্লি 2000s এর ছবি যদি দেখো, বিকজ হি ওয়াজ এডিটর ইন এফটিআইআই। সো এবং ডেভিড হুম, ধাওয়ান কিন্তু খুব সিরিয়াস ছবি কিন্তু এডিট করেছে, মানে আমি বলছি তোমাকে সারাংশ বলে যে ছবিটা ছিল মহেশ ভাটের ছবি, অনুপম খের ছিল, দ্যাট ওয়াজ এডিটেড বাই অনুপম খেরের প্রথম ছবি। আমাদের হ্যাঁ। ডেভিড ধাওয়ান।
তারপরে নাম বলে একটা ছবি করেছিল মহেশ ভাট, সেটারও এডিট করেছিল ডেভিড ধাওয়ান। তো আচ্ছা, বাই দ্য ওয়ে, তো রাজকুমার হিরানি এফটিআই এর কথা যখন উঠলোই, তো রাজকুমার হিরানি এবং শ্রীরাম রাঘবন একই ব্যাচের ছিল, বুঝতে পারলে? তো এটা আমি ট্রিভিয়া আর কি দর্শকদেরকে বলতে চাই। তো রাজকুমার হ্যাঁ। হিরানিও স্মল টাউন থেকে এসেছিল, শ্রীরাম রাঘবন স্মল টাউন নয় বাট পুনা থেকে এসেছিল। তো হি অলসো হ্যাড দ্যাট কাইন্ড অফ এফটিডি টুয়ার্ডস হিন্দি সিনেমা। আর পুনে এফটিআই তে লোকে মানে হিন্দি ছবির অ্যান্টি ছিল আর কি, মেইন স্ট্রিম হিন্দি সিনেমা দেখতো না। একবার মানে শ্রীরাম রাঘবন বলছে যে আমরা একবার ক্যান্টিনে এসে বলছি যে রাহুল রাভেলে অর্জুন এসছে, কে কে দেখতে যাবে? হ্যাঁ। তো সবাই আমার আর রাজুর দিকে হাঁ করে তাকাচ্ছে যে ভাই তোরা এইসব সিনেমা দেখতে যাচ্ছিস, আমরা যেসব দেখছি এখন এখানে, আর তোরা এটা দেখতে যাচ্ছিস? তো শ্রীরাম রাঘবন আর রাজকুমার হিরানি ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। এবং পরে স্ট্রাগলিং ডেজে মানে ওরা শ্রীরাম রাঘবনের ফ্ল্যাটে এসে থাকতো আর কি, রাজকুমার হিরানি পুনেতে। তো এইসব অনেক গল্প আছে। এবং শ্রীরাম রাঘবনের একটা সিনেমা আছে শর্ট ফিল্ম, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, প্রত্যেককে দেখতে বলবো, আমি জানি না তুমি দেখেছো কিনা। 8 কলাম অ্যাফেয়ার বলে দারুণ একটা শর্ট ফিল্ম। ওটা হচ্ছে ওনার ডিপ্লোমা ফিল্ম ছিল আর কি, মানে শ্রীরাম রাঘবন তো ডিরেকশনের স্টুডেন্ট ছিল, ওনার ডিপ্লোমা ফিল্ম ছিল। ওটা এডিট করেছিল রাজকুমার হিরানি। ওটা গল্পটা কিরকম জানো, কনসেপ্টটা কিরকম? যে একটা খবর আছে, স্পোর্টস এর একটা খবর, সেটা আছে হচ্ছে সাপোজ লাস্ট পাতাতে, কথার কথা বলছি। আর একটা অন্য পাতাতে একটা মেয়ের ছবি বেরিয়েছে, একটা কোনো মডেল বা কোনো প্রোডাক্টের আর কি অ্যাডভার্টাইজমেন্টের। এইবার এই ওই যে 8 নম্বর পাতার যে ছেলেটা, ওই 1 নম্বর পাতার মেয়েটাকে দেখতে পাচ্ছে, প্রেমে পড়ে যাচ্ছে। নাও দিস গাই হ্যাজ টু ট্রাভেল ফ্রম ইচ পেজ টু রিচ দিস গার্ল। এবার প্রত্যেকটা পেজে কি থাকে, কোনোটাতে ধরো যুদ্ধের খবর আছে, কোনোটাতে ধরো পলিটিক্যাল খবর আছে। তো এবার ওই ক্যারেক্টারটা কে প্লে করেছিল জানো? 2 স্টেটস এ যে আলিয়া ভাটের বাবা হয়েছিল, দ্যাট অ্যাক্টর। ও আচ্ছা আচ্ছা। উনি পারিন্দাতেও ছিলেন দেখবে। তো ও প্লে করেছিল আর কি। তো ও এবার ওই হাতে কাপটা নিয়ে দৌড়াচ্ছে। এবার ধরো 6 নম্বর পাতায় যুদ্ধের খবর আছে, তো ও যুদ্ধের ফিল্ডের মাঝ দিয়ে দৌড়াচ্ছে। তারপরে ধরো আরেকটা জায়গায় পলিটিক্যাল কোনো খবর আছে, তো নেতাদের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। দিয়ে ফাইনালি ও এসে ওই মেয়েটার সাথে দেখা হচ্ছে, এবং যখন পেপারটা প্রিন্ট হচ্ছে তখন দেখতে পাচ্ছি ছেলেটা আর মেয়েটার ছবিটা একসাথে আছে। ঠিক আছে, মানে ও কাপ নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, আর মেয়েটা পাশে দাঁড়িয়ে আছে। তো মানে তুমি দেখো সিনেমাটা আউটস্ট্যান্ডিং কনসেপ্ট, এবং পুরো আর কোনো ডায়লগ নেই, হ্যাঁ, কোনো ডায়লগ ছাড়া আর কি, পুরো জিনিসটা ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে। তো এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, এটা আমি হাইলি রেকমেন্ড করবো। আর আরেকটা হচ্ছে আমাদের বিধু বিনোদ চোপড়া যখন ডিপ্লোমা ফিল্ম করেছে, আরো আগেকার কথা, ওই ছবিটার নাম হচ্ছে মার্ডার এট দ্য মাঙ্কি হিলস। ঠিক আছে, ওটাও ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, এটার কথা তুমি বলেছো, তুমি কোন শিওর বলেছো? হ্যাঁ, তো মার্ডার এট দ্য মাঙ্কি হিলসে মানে ওই শর্ট ফিল্মটা না কমপ্লিট নয়, মানে র্যান্ডমলি শেষ হয়ে যায়। এবং তারপরে লেখা আছে যে উই ডিডন্ট হ্যাভ বাজেট টু শুট রেস্ট অফ দ্য পার্ট। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফিল্ম দ্যাট ইউ হ্যাভ টু সি। ঠিক আছে, এই অবধি লেখা আছে আর কি ছবিটাতে। তো ওটা মানে দারুণ ওই শর্ট ফিল্মটা। তো মানে ওটাতে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে একটা মানে ওইটা থেকে আমি কিছুটা ইন্সপিরেশন নিয়েছিলাম, আমার যে একটা সিনেমা বানিয়েছিলাম আমার চ্যানেলে, যে একটা কিলারকে একটা লোক হায়ার করেছে একটা মেয়েকে মারার জন্য। মেয়েটাকে মারলে ওর প্রপার্টিটা পেয়ে যাবে লোকটা, ওর কাকা টাকা হয় আর কি। এবার কিলারটা ওর প্রেমে পড়ে গেছে, আর বিধু বিনোদ চোপড়া নিজে অ্যাক্টিং করেছিল সিনেমাটাতে, হি ওয়াজ দ্য কিলার। এবং তখন বিধু বিনোদ চোপড়াকে দেখতে হেভি, পুরো জ্যাকেট ফ্যাকেট পরে হাঁটছে, এগোচ্ছে। এবার বিধু বিনোদ চোপড়া মেয়েটা যেহেতু প্রেমে পড়ে গেছে, ওকে মারতে পারছে না। ওইটা নিয়ে ছিল সিনেমাটা, দেখো তুমি, মার্ডার এট দ্য মাঙ্কি হিলস। আর বিধু বিনোদ চোপড়ারই আরেকটা শর্ট ফিল্ম বলছি, সেটার নাম হচ্ছে এনকাউন্টার উইথ দ্য ফেসেস। ঠিক আছে, ওটাও পুরো সাইলেন্ট, প্রায় সাইলেন্ট নয় মনে হয়, একটু একটু ডায়লগ রয়েছে। ওটাও খুব ইন্টারেস্টিং। ওটা অস্কারসে গেছিল। ওই যে বিধু বিনোদ চোপড়া বারবার বলে না যে আমি অস্কারে নমিনেটেড ছিলাম, আমি গেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম, এল ক্যাডবানি আমার খুব হেল্প। এটা হচ্ছে ফর দিস শর্ট ফিল্ম এনকাউন্টার উইথ দ্য ফেসেস। এগুলো সব ইউটিউবে পেয়ে যাবে। তো খুব ইন্টারেস্টিং ছবি আছে। আচ্ছা, বিধু বিনোদ চোপড়ার কথা যখন এলোই, আমরা প্রডিউসার বলতে বা সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন আছে প্রডিউসার খালি টাকা দেয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো প্রডিউসারের কাজ শুধুমাত্র সেটা নয়। এবং সেই জায়গা থেকে এইটার প্রপার উদাহরণ মেবি রাজকুমার ইরানি আর বিধু বিনোদ চোপড়া। কারণ যে মুহূর্ত থেকে বিধু বিনোদ চোপড়া সরে গেল, তখনই কিন্তু ডাঙ্কির মতো কাজ বা এরকম কাজ হলো। তো তোমার কি মনে হয় যে এদের এই কম্বিনেশনটা এত ভালো ওয়ার্ক কি করে করে, বা বিধু বিনোদ চোপড়া জিনিসটাকে কিভাবে এনহ্যান্স করে? ও তো নিজেও একজন খুব ভালো ডিরেক্টর। না, আমার মনে হয় কি বলতো, ও বিকজ হি ইজ ভেরি কাট থ্রোট। ঠিক আছে, মানে একদম যা মুখে আসে বলে দেয়। তো ওই জন্য কি হয় কি, ওরা ধরো যেটা করছে, এবার ধরো রাজকুমার হিরানি ধরো কোথাও একটা খারাপ কিছু লিখেছে, ধরে নাও আমি আর তুমি আছি, কথার কথা বলছি, আমার আর তোমার কি সাহস হবে রাজকুমার হিরানিকে বলার যে স্যার এই সিনটা হচ্ছে না?
তোমার মাথার মধ্যে ওয়ার্ক করবে যে আরে ভাই মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে, ঠিক আছে, এরকম মাথায় ওয়ার্ক করবে, তুমি বলতে পারবে না। কিন্তু বিধু বিনোদ চোপড়া এমন একটা লোক যে ভাই বলে দেয়, হ্যাঁ আমার কিছু যায় আসে না, বিকজ হি ওয়াজ দ্য প্রডিউসার অলসো, বাট মানে এমনিতেই ও খুব ঠোঁট কাটা টাইপের লোক, ঠিক আছে। হ্যাঁ, তো ওর সাথে তো নানা পাটেকরের একটা ঝামেলাও হয়েছিল এই ইয়ের সময়। বিশাল ঝামেলা, ওই বিশাল ঝামেলা, বিশাল ঝামেলা, নানা পাটেকরের সাথে বিধু বিনোদ চোপড়া বিশাল ঝামেলা। তো এবার এখন তো দুজনে মানে কথাও বলে না, টাচেও নেই, এবং নানা পাটেকর ওই লাল্লান টাপে এসে বলেছিল যে বিধু বিনোদ চোপড়া প্রচুর মিথ্যে কথা বলে, ওকে আমাকে বলো, আমার সামনে হ্যাঁ, বলতে বললো এই কথাগুলো। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, তো যাই হোক। ওইটাই। তো আগেন তো আমার মনে হয় কি বলতো, একটা যেহেতু ও ঠোঁট কাটা, তাই জন্য ও প্রচন্ড ক্রিটিক্যাল আর কি ওদের কাজগুলো নিয়ে, তো এদেরকে অনেক বেশি পলিশিং ইত্যাদি করতে হয় আর কি, ঠিক আছে। তো সেইটা একটা জিনিস সেটা আমার একটু মনে পরে হয়। দেখা যাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয়, যেটা আগে খুব ভালো জিনিস অ্যাকচুয়ালি, তুমি দেখবে যে বিধু বিনোদ চোপড়া খুব মানে যা ছবি বানিয়েছে না, চিরকাল কন্ট্রোল বাজেটে বানিয়েছে। এবার ওর হুম, ওই জিনিসটা কিন্তু ও রাজকুমার হিরানিকেও শিখিয়েছে যে ভাই কন্ট্রোল বাজেটে কাজ কর। আমার মনে হয় একটা ইন্টারভিউ দেখেছিলাম রাজকুমার হিরানি আর অভিজিৎ যোশী, তো মুন্না ভাই এমবিবিএস এর প্রথম যে শটটা আছে, তো রাজকুমার হিরানি বলছে হুম, যে আমি এরকম একটা ক্রেন শট নেবো, এরকম পুরো বম্বেটাকে এস্টাবলিশ করতে করতে আসছে, এরকম করে ঢুকছে এবং একটা লোক জগিং করছে, যে প্রথম সিনটা জগিং করছে, মুন্না ভাই হ্যাঁ, হ্যাঁ, দৌড়াতে শুরু হ্যাঁ, করে, সার্কিট দৌড়াতে শুরু করে, মুন্না ভাই ট্যাক্সিতে ঢুকে যায়। তো এরকম ভাবে ও বলেছে যে তখন ওকে বিধু বিনোদ চোপড়া বলছে यार यार क्रेन का पैसा क्यों बर्बाद करेगा, नॉर्मल ले ना यार, नॉर्मली ले ना कि पब्लिक आ रहा है, तू वाइड पे ले ना, क्या जाता है, तेरे होगा क्या, बॉम्बे को एस्टेब्लिश करके क्या फायदा है, तू वो कैरेक्टर में হ্যাঁ, रहे ना। তো ওই জন্য দেখবে মানে নর্মাল সিনটা, কিন্তু কোনো কেতা নেই ক্যামেরার বেশি, যে বিশাল না, জিপ ও শট ডাইরেক্ট আসছে, ওখান থেকেই শুরু করছে। হ্যাঁ, খুব সিম্পল ভাবে শুরু হচ্ছে ছবিটা। সো ওটাই আর কি ও বলতো যে আমি বেশি মানে আননেসেসারি খরচা করবো না। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম বিধু বিনোদ চোপড়া, ওখানে ও বলছে যে আমি আননেসেসারি কস্টিং বাড়াতে বিশ্বাস করি না আর কি। এটা এটা কিন্তু মানে বিধু বিনোদ চোপড়া রাজকুমার হিরানির যে ছবিগুলো ওরা একসাথে করেছে, রাজু হিরানির কিন্তু কোনো ছবি এই যে হিউজ বাজেট, মানে একটা না বিশাল আউট অফ দ্য বক্স বাজেট হয়ে গেল, না কোনোদিনই হয়নি কিন্তু। কিন্তু না না বক্স অফিস দিয়েছে মানে প্রতিবার রেকর্ড মারা- ব্রেক করে গেছে এই ছবি। এইবার ধরো রাজু হিরানির যে থ্রি ইডিয়টস, লাগেরাও মুন্না ভাই বা মুন্না ভাই এমবিবিএস, এই তিনটে ছবি, এই তিনটে ছবির যে ওয়ার্ল্ডটা বা যেখানে ওখানে প্রোটাগনিস্ট যারা মুন্না ভাই বলো, র্যাঞ্চোর দাস বলো, তারা কিন্তু খুব একটা রিয়েল নয় অনেকগুলো জায়গায়। ওয়ার্ল্ডটাও কিছুটা ইউটোপিয়ান, এবং যে যে মোরাল ভ্যালুস গুলো নিয়ে কথা বলছে, রিয়েল ওয়ার্ল্ডে হয়তো কোনো গ্যাংস্টার এত জ্ঞান নিয়ে কথা বলবে না, তার এত যায় আসবে না কে কিভাবে মারা গেল। বা র্যাঞ্চোর দাসও যেটা বলছে, তুমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমিও বলতে পারো যে জিনিসগুলো এভাবে ওয়ার্ক করে কিনা। তো এই ইউটোপিয়ান ওয়ার্ল্ডটা রাজু ইরানি কি করে কনভিকশনে আনতো, এটা তোমার কি মনে হয়? যে ও এরকম একটা অবাস্তব দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা তো দেখো, ওটাই তো ডিরেক্টরের কাজ আর কি, ওটাই তো রাইটিং বা হুম, ডিরেক্টোরিয়াল স্কিল আর কি, যে তোমাকে মেক বিলিভ করিয়ে দিচ্ছে। নাহলে পুরোটাই হুম, ইউটোপিয়ান ওয়ার্ল্ডে অপারেট করে, পুরোটাই। মানে সব সিনেমায়, আমার তো মনে হয় সব সিনেমায় মানে যেভাবে একদম। হচ্ছে। আর ইভেন তুমি দেখো না, এই ইউটোপিয়ান এই যে সেট আপটা, এটা তো ঋষিকেশ মুখার্জিরও থাকতো। ঋষিকেশ মুখার্জিরও কিন্তু থাকতো। এই সেম টাইপের সেট আপই থাকতো, তুমি দেখবে যে খুব মানে সব ওই যেটা বললাম যে একটা ফিল গুড ব্যাপার আছে। তাহলে তুমি বলো না, একটা বিজনেসম্যানকে এরকম ভাবে গোলমাল সিনেমাতে অমল পালেকার ঠকাচ্ছে, তারপরে হ্যাঁ, বিজনেসম্যানটা আবার নিজের বিয়ে দিয়ে দিচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে, এটা হয় নাকি রিয়েল ওয়ার্ল্ডে? বা ওইভাবে একটা জাস্ট গোপের চেঞ্জে অত মিথ্যে কথা বলছে কিন্তু সবই কনভিন্সিং হয়ে যাচ্ছে। সো ওটা ওটা তো ডিরেক্টোরিয়াল স্কিল আর কি। আমার মনে হয় যে ওটা কনভিকশন থেকে আসে, ঠিক আছে। এবং এই জিনিসটা আগে এটা রবিন উইলিয়ামসের সিনেমার মধ্যেই তুমি দেখতে পারবে, মানে আহ, যে মিসেস ডাউটফায়ার, যেটা যেটা চাচি 420 করেছিল আগে, মেক বিলিভ, হুম, প্রচন্ড মেক বিলিভের উপর দাঁড়িয়ে হ্যাঁ। আছে এই ছবি। মানে কনভিকশন এইদিক ওইদিক হলেই আর কি ছবিটা গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে এখন কি, এখন ধরো যখন আমরা প্রীতম এন্ড পেড্রো দেখছি বা ডাঙ্কি দেখছি, হুম, তখন কিন্তু যে জিনিসটা যে রিয়েল নয়, এটা কিন্তু কোথাও হুম, গিয়ে ফিল হচ্ছে। যে ডাঙ্কি যে ডিমান্ডটা করছে, ইট ইজ ইম্পসিবল ডিমান্ড, মানে সিনেমা দেখতে দেখতেই বোঝা যাচ্ছে। তাই না? ডাঙ্কিতে শাহরুখ খান যে কথাগুলো বলছে, যে পাখি কি করে বর্ডার ছাড়া ঘুরে বেড়াতে পারে, আমি কেন বর্ডার ছাড়া ঘুরবো না। বা প্রীতম হুম। এন্ড পেড্রোতেও যেরকম আছে। তো গুটি গুটি ওয়ার্ল্ডটা কোথাও গিয়ে আনরিয়েলিস্টিক লাগছে। তো আমরা তো আগের দিনে এটা ডিসকাস করছিলাম, যে তাহলে কি আমরা আস্তে আস্তে আরেকটু বেশি ওরকম ডিস্টোর্টেড হচ্ছে, যে রাজু ইরানি ফিলস আনরিয়েল নাও, মানে ওটা দেখা হ্যাঁ, যাচ্ছে ওই ব্যাপারটা। আমরা ডিসেন্সিটাইজ হয়ে যাচ্ছি। এটা আমরা আগের দিনও ওই ভিডিওটার মধ্যে কথা বলছিলাম, ইমতিয়াজ আলী ভিডিওটাতে, যে আমাদের কি হচ্ছে না, আমরা এত মানে আমার মনে হয় যে কোভিড ইত্যাদি এসে আমরা এত কিছু ডিস্ট্রাকটিভ ইত্যাদি দেখে নিয়েছি,
ঠিক আছে, মানুষের মধ্যে হুম। প্রচন্ড সিনিজম কাজ করছে, নেগেটিভিটি চলে এসছে, অ্যাংস্ট চলে এসছে, ঠিক আছে, এবং তুমি দেখবে যেরকম তুমি স্টেট অফ মাইন্ডে থাকবে সেটাই কিন্তু তুমি সিনেমার মধ্যেও দেখতে পছন্দ করবে। মানে অমিতাভ বচ্চন যদি ওই 70s থেকে অমিতাভ বচ্চনকে সরিয়ে নাও, তাহলে অমিতাভ বচ্চন উডেন্ট হ্যাভ বিন হ্যাঁ, দ্য বিগেস্ট স্টার, বিকজ ওইখানে সোসাইটিটাই ওরকম ছিল যে ওইটা ওই অ্যাংরি, মানে নিজেদের রাগটাকে হিরোর মধ্যে দেখতে পাচ্ছে। আবার তুমি একদম যদি একদম শাহরুখ একদম। খানকে 90s থেকে সরিয়ে দাও, তাহলে শাহরুখ খান প্লেড দ্য ইমেজ অফ দ্য গ্লোবাল ইন্ডিয়া, মানে তখন যে রাস্তাটা খুলছে, ইকোনমি ওপেন হচ্ছে, ঠিক। ঠিক আছে, লোকে মানে বিদেশি ব্র্যান্ডস আসছে, বিদেশে সিনেমা মানে বিদেশে যাওয়ার একটা অ্যাসপিরেশন, এই ব্যাপারটা শাহরুখ খান নিজের ছবির মধ্যে প্রজেক্টেড হয়েছে। তো এইগুলো টাইমিং এরও খুব ব্যাপার আছে। তো রাজকুমার হিরানিরটা আমার মনে হয় প্রি কোভিডে ইট ওয়াজ মোর রেলিভেন্ট, ঠিক আছে, যে মানুষের মধ্যে তো তখন একটা সহিষ্ণুতা ছিল, ঠিক আছে, একটা এমপ্যাথি ছিল অন্য মানুষের প্রতি। তো সেইটা আমার মনে হয় এখন যত যাচ্ছে কমে যাচ্ছে। তুমি এটা ইন্টারনেটে কমেন্ট সেকশনে দেখে বুঝতে পারো না যে হ্যাঁ, মানুষ বুঝতে সব পারি। কিছু দেখে আছে, এ আছে। তো তুমি যখন রাগ থাকবে এবং তোমার মনের মধ্যে রাগ আছে, সারাক্ষণ যন্ত্রণা, দুঃখ, ঠিক আছে, হাজারটা প্রবলেম, এবং তুমি একটা ইউটোপিয়াতে বিলিভ করতে বলছো যেটা এই লোকটা আর বিশ্বাস করতে পারছে না, স্বপ্নটা ভেঙে গেছে আর কি। ঠিক বুঝতে পারলে তো? তো ঠিক তখন ঠিক। আর কি ওকে তুমি কিছুতেই ওটা বিলিভ করাতে পারবে না। তো সেটাই জানি, এটা টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, আবার হয়তো একটা টাইম ফিরে এলো যেখানে মানুষ আবার ওটাতে বিশ্বাস করা শুরু করলো। আবার এরকম হতে পারে রাজকুমার হিরানিও তার মানে ফিল্ম মেকিং টুলস গুলোকে বদলালো, সময়ের সাথে সাথে অন্যভাবে ইভলভ করলো, সেটাও হতে পারে। হ্যাঁ, এইবার ধরো তোমার এই হোল ফিল্মোগ্রাফির মধ্যে আমার যেমন সবচেয়ে ফেভারিট ছবি হচ্ছে কি থ্রি ইডিয়টস। মানে আগে এত সেট ম্যাক্সে দিত আর এতবার দেখেছি, মানে প্রচুর বার রেগুলার ডায়লগ টু ডায়লগ মুখস্থ থাকতো। তোমার ক্ষেত্রে ওই ফিল্মটা কোনটা? আমি থ্রি ইডিয়টস 1 বছর ধরে রোজ হ্যাঁ, দেখেছি, মানে পুরোটা নয়, বিটস এন্ড পিসেস এ, কিছু 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 এভরি কিছু ডে পোর্শন। ফর লাইক হ্যাঁ, 1 year আই হ্যাভ সিন দ্য ফিল্ম। কারণ আমি কি ইয়েস। করেছিলাম, কম্পিউটারে ছিল, তো আমি ওটা বিভিন্ন সিন হ্যাঁ, চালিয়ে চালিয়ে দেখতাম আর কি। দিস ওয়াজ ওয়েন আই ওয়াজ ইন 9th স্ট্যান্ডার্ড, মানে মানে 8 এর আমরা ছিলাম সেই সময়, বেরিয়েছিল ডিসেম্বরে, এবং তারপরে পুরো এই যে 8 এর থেকে আর 9 এর পুরো 1 বছর আমি পুরো পুরো বছর সিনেমাটা দেখে গেছি আর কি, বিটস এন্ড পিসেস, এই সিন চালিয়ে ওই সিন চালিয়ে দেখেই যেতাম আর কি। সো আমার থ্রি ইডিয়টস খুবই পছন্দের সিনেমা আর কি। তো ওটাই ব্যাপার, মানে তোমার ওটা তো আমার সব মানে থেকে। থ্রি ইডিয়টস আমারও খুবই পছন্দের, মানে ওর লিস্টের সবচেয়ে ফেভারিট ছবি থ্রি ইডিয়টস। আমি ওরকম সেট ম্যাক্সে বারবার দেখতাম, মানে 40-42 বার বহুবার দেখেছি, ডায়লগ টু ডায়লগ মুখস্থ থাকতো। তো তোমার এখন যদি মনে হয় যে কোন জায়গাটা থ্রি ইডিয়টস এর সবচেয়ে ফেভারিট, থ্রি ইডিয়টস এর এরকম প্রচুর জায়গা আছে যেগুলো ফেভারিট, তাই এটা কঠিন প্রশ্ন যে কোনটা ফেভারিট, কোনটার জন্য মানে ওই সিনটাতে তুমি জাস্ট মুভ হয়ে যাও। থ্রি ইডিয়টস এর সব থেকে ইমোশনাল দুটো সিন হচ্ছে যখন ফারহান নিজের বাবাকে কনভিন্স করে আর রাজু ওই ইন্টারভিউটা দিতে যায়। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ হ্যাঁ, দ্য মোস্ট ইমোশনালি মুভিং সিন আর কি ছবিটা, যেখানে তারপরে ওরা এসে র্যাঞ্চকে বলে জাহাপনা তফা কবুল করো, আর ও কেঁদে ফেলে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ভেরি ইমোশনাল সিন আর কি। এবং আরেকটা খুব ইমোশনাল সিন আছে যেখানে মানে বিধু বিনোদ, মানে আমাদের বিধু শাস্ত্রের বুদ্ধে, মানে ভাইরাসের খুব ইমোশনাল সিন আছে, যেটা হচ্ছে যখন কারিনা কাপুর ওকে বলে যে তোমার ছেলে সুইসাইড করে নিয়েছিল। দ্যাট ইজ আ ভেরি মুভিং সিন আর কি। যে তোমার কি মনে হয় দাদা 10 থেকে পড়ে মারা গেছিল, ঠিক আছে, এইটা হচ্ছে লাভ লেটার, মানে এটা হচ্ছে সুইসাইড লেটারটা। তো ওই সিনটা খুব মুভিং ছিল আর কি। মানে আমি ইমোশনাল সিনটা বলছি, এন্টারটেনমেন্ট তো পুরো সিনেমা জুড়ে প্রচুর প্রচুর পুরো এন্টারটেনিং সিন সিনেমা ছিল, জুড়ে ছিল। একের পর এক ছিল আর কি। তো ওইটা আমার খুব ভালো লেগেছিল। আর আরেকটা সিন আমি আগেন বলছি খুব ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে যে ওই मैं सर आपको पढ़ाना नहीं सिखा रहा था, वो तो आप मुझसे बेहतर जानते हो, लेकिन मैं मैं तो तो आपको बोल ये रहा सिखा था रहा कि पढ़ाते कैसे हैं। मैं आपको, हाँ, मैं आपको इंजीनियरिंग पढ़ाना नहीं सिखा रहा था, वो आप तो मुझसे बेहतर जानते हैं, लेकिन मैं तो आपको ये सिखा रहा था कि पढ़ाते कैसे हैं। पढ़ाते कैसे। ঠিক আছে? রাইট। তো ওই সিনটা খুব ইম্প্যাক্টফুল ছিল আর কি। থ্রি ইডিয়টস যখন আমরা দেখেছি, আমরা তো ওই সিনটাতে খুব হেসেছি বারবার, সবাই ছেলে মেয়ে সবাই এসেছে, যে ওই চমৎকার বান গায়া বালাৎকার, ঠিক আছে। এখন যদি ওই সিনটা রিওয়াজ করো, তখন কি মনে হয় যে এই রাইটিংটার মধ্যে একটু গন্ডগোল আছে? দেখো এইটা রাজকুমার হিরানির সিনেমাতে প্রচুর এই প্রবলেমস গুলো তুমি পাবে আর কি, মানে এইরকম জোকস, বডি এভাবে শেমিং। জাজ করাটা কি ঠিক? মানে জাস্ট একটা ওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে আমার ধরো, বা একটা ফিলোসফি ম্যাচ করলো না, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে কি আমার মানে সমস্যা তৈরি করা, দেখো, এটা কি বলবো এটা? না না, দেখো এটা ব্যাপারটা হচ্ছে কি বলতো, অডিয়েন্স তো চেঞ্জ হতে থাকে না, অডিয়েন্স চেঞ্জ হ্যাঁ, হতে থাকে, সেই অনুযায়ী কমেডিটাও চেঞ্জ হতে থাকে। মানে আমি তোমাকে বলছি, এই যে প্লট পয়েন্টটা যে একটা লোক দুটো লোক মেয়েকে বিয়ে করেছে এবং দুজনকে ঠকাচ্ছে,
না এটাকে তুমি আজকের দিনে এরকম একটা সিনেমা মানলে তুমি বলবে এটা চিটিং গ্লোরিফাই করছে, কিন্তু 90s এর প্রচুর কমেডি সিনেমার এটাই প্লট, সাজন চলে সসুরালে এটাই প্লট কিন্তু। একটু বলি, বাঙালি কিন্তু বলে না, বাঙালি চিটিং গ্লোরিফিকেশন দেখতে খুব মজাই পায়। আমি রিসেন্ট ছবিটা নাম নিচ্ছি না, আর খুব মস্তি পায়। বাংলা সিনেমার তো অন্যই প্রবলেম, বাংলা সিনেমা কি করে বলতো, চটি গল্পের রাবেন্দ্রীকরণ করে, যে চটি গল্প একদম যেটা একদম হয় না, একদম ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি একদম 2x পানো যেটাকে বললি আমরা, ওইটাকে নিয়ে ওটার মধ্যে রাবেন্দ্রিক ফ্লেভার মারে, উপরে কোটিং হুম, মারে, কে বলে এটা আর্ট ফিল্ম। হুম, ওটার মধ্যে আমি যেতে চাই না, ওটাকে বাদ দাও। আমি বলছি যে তুমি যদি ওভারঅলে দেখো মেইন স্ট্রিম যে অডিয়েন্স আছে, সেই মেইন স্ট্রিম অডিয়েন্স কিন্তু আজকে গোবিন্দার যে 90s এর সিনেমাগুলো, সেগুলো প্লট গুলোই কিন্তু রিগ্রেসিভই বলবে, ঠিক আছে, হুম। সাজেন চলে সসুরালের মতো ছবি, কিন্তু ওটা সেই সময় ইট ইস ভেরি ফানি, ওটা হিট হয়েছে, সুপার হিট ছবি। সেম ভাবে রাজকুমার হিরানি যে সময় করছিল, সেই সময় এই ভোগ কালচারটা ছিল না, তাই জন্য ওটা বেরিয়ে গেছে। কিন্তু ওই জিনিসটা এখন নিয়ে কথা হয়েছে, ডাঙ্কির সময় সব থেকে বেশি কথা হয়েছে, দেখবে একটা সিন ছিল, সেলুনের একটা সিন ছিল, একটা লোক এসছে, মাথায় একটাই চুল আছে, ওর মাথার চুলটাকে আর কি ব্লো ড্রাই করছে, দেখবে একটা সিন ছিল, ওই সিনটা নিয়ে তখন কথা হয়েছিল। তারপরে তুমি দেখবে একটা সেই পাঞ্জাবি যে সর্দারজি ছিল না, ওর কাছে একটা মহিলা এসেছিল যে এ করবে বলে, ওই কিনতে, ওই ওখানে একটা বডি শেমিং টাইপের আর কি ছিল, ফ্যাট ফ্যাট জোক ছিল আর কি। তো ওইগুলো নিয়ে এগুলো দেখবে আগেও পরে কথা থাকতো, হলো। এগুলো আগেও থাকতো। মানে ওটা পিকে তে তো আছে, পিকের সময় দেখবে ওটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছিল, একদম কিছু হয়নি, পিকেতে তো backlash আছে, হয়নি। ওই যে পেছনে হ্যাঁ হ্যাঁ পাজামার পেছনে যে হাতটা ঢুকিয়ে দেওয়া অনেক আছে। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে ফিমেল মানে সেই মুন্না, মুন্না ভাইতে আছে না, এ চিলি চিকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাকা নুডল ফাঁকা চিলি আগার চিকেন দোল। ওইসব বলছে। তো ওইটাই বলছি। এবার তো ওই রকম ধরো এবার এখন এটা করলে এটা রেসিস্ট জোক, সেক্সিস্ট জোক, ফ্যাট শেমিং জোক। এবার এটা, এবার দেখো সবসময় যে ডিরেক্টর করছে না সেটাও নয়, অনেকে করছেও, না, ঠিক আছে, গালাগালও খাচ্ছে, আবার অনেক অডিয়েন্স আছে এটা এনজয় করে, এটা ওভারলুকও করে যায়। আবার তুমি ইন্টারনেটে একটা ক্যান্সেল কালচারও চলে, ডাঙ্কির ক্ষেত্রে রাজকুমার হিরানি কল আউট হয়েছিল। এবার তুমি দেখো ধামাল 4 ছবিটা বক্স অফিসে ভালোই চলছে, ধামাল 4 একটা এন্টায়ার ট্র্যাকই রেখেছে হচ্ছে পুরো ফ্যাট শেমিং এর উপরে, যে রিতেশ দেশমুখ ওর পুরোটা বউ আছে, ওর বউ এসে রিতেশ দেশমুখের উপর আঞ্জলি। পড়ে যাচ্ছে, ঠিক আছে, ও বিশাল মানে ওর মোটা, তো সেটা নিয়ে আর কি রিতেশ দেশমুখ বলে যাচ্ছে আর কি, যে তুমি সে তো বাঁচনা হ্যায়, তুমি সে তো বাঁচনা, এইসব বলে যাচ্ছে। তো এবার এটা এখন ধরো অফেন্সিভ লাগতে পারে কারো, এবং ছবিটা তো বক্স অফিসে ওয়ার্ক করছে, লোকে দেখতেও যাচ্ছে। তো এইটাই ব্যাপার আর কি, যে এটা কি মানে এবার টাইম টু এবার টাইম ধরো একটা রাইটার, এবার ধরো রাজকুমার হিরানি যখন লিখতে বসছে, আগে যেটাকে খুব ফ্রিলি লিখতে পারতো, এখন এই হোক কালচারটার কথা মাথায় রাখছে, সোশ্যাল মিডিয়ার কথা মাথায় রাখছে, এবং সেখানে অর্গানিক্যালি ব্যাপারটাকে লিখতে পারছে না, যে না এটা বললে এ খেপে, এটা বললে লেফট খেপে যাবে, এটা বললে রাইট খেপে যাবে, ওটা বললে হোক কালচারের সবাই লোকজন খেপে যাবে। তো এটা তো একটা আর্টিস্টিক বাধাও একটা জায়গায়, মানে এই বিষয়টা নিয়ে এখন প্রচুর কথাবার্তা হয়, কমেডি নিয়েও হয়। কেউ জানে না হোয়ার ইজ দ্য প্যারামিটার। তুমি আমায় বলেছিলে পার্সোনাল প্যারামিটার সেট করতে হবে, নিজের ভ্যালুস দিয়ে বিচার করতে হবে। তো এটা কি বলবো, মানে এটা তো একটা অসুবিধাও, সুবিধাও আছে অসুবিধাও আছে। দেখো অসুবিধাও আছে, কিন্তু এটা নিয়েই চলতে হবে, চিরকালই এটাই ছিল, ঠিক আছে, চিরকালই হ্যাঁ, তুমি একটা কিছু করবে, সেটা কমেডির ক্ষেত্রে হোক বা ড্রামা সিনস এর ক্ষেত্রে হোক, কিছু না কিছু প্রবলেম থাকবেই, তুমি হবেই। রিপারকাশনও পাবে, ঠিক আছে। এবং এই কারণেই আমার মনে হয় না লোকে ডেটেড হয়ে যায়, মানে লোকে ডেটেড কেন হয়ে যায়, একটা ডিরেক্টর বা রাইটার ডেটেড কেন হয়, যে এবার সে আর তাল মেলাতে পারছে না যুগের সাথে। মানে ধরো সে যেটা লিখছে, মানে ধরো আমি কথার কথা বলছি, একটা লোক ধরো এরকম হিউম্যান লিখছে ফর এক্সাম্পল, যেটা ধরো তোমার অফেন্সিভও লাগছে না বাট ফানি লাগছে আজকের দিনে, এবার তার মানে কি সে এই টাইমের জন্য রেলিভেন্ট। এবার ধরো রাজকুমার হিরানি ওই জোকস গুলো বাদ দিয়ে দিলে ওর ছবিটা আনফানি হয়ে যাবে, কথার কথা এক্সাম্পল হিসাবে ধরছি, বা রাজকুমার হিরানির বৈশী যে ফিল্ম মেকার, সে ধরো ওই জোকস গুলোকে যদি কেটে বাদ দিয়ে দেয়, এরপর সে আর নতুন কিছু ফানি লিখতে পারছে না। তো তাহলে তখন সে ডেটেড হয়ে যাবে, কারণ সে হাসাতেও পারছে না, আর তার কমেডিটা রেলিভেন্টও থাকতে পারছে না। বুঝতে পারলে তো, মানে যদি হ্যাঁ, ওইগুলোকে ঢুকিয়ে কমেডি করতে যায় তাহলে ওটা ইরেলিভেন্ট হয়ে যাবে। তো এইভাবেই লোকে ডেটেড হয়, মানে এইভাবেই সাইকেলটা চলতে থাকে আর কি। এবং রাজকুমার হিরানির ক্ষেত্রে তো আমি বলবো তবু হি বিকেম আ ডিরেক্টর ইন দ্য এজ অফ 40s অ্যাকচুয়ালি, আই থিঙ্ক 42 ইয়ার্স হি মেড হিজ ফার্স্ট ফিল্ম। সো অ্যাকচুয়ালি হি স্টার্টেড অফ ভেরি লেট, ঠিক আছে। তো উনি হ্যাঁ, ওনার এখন প্রায় ধরে নাও 60-এর উপরে তো বয়স হবেই। তো সেখান থেকে আহ মানে উনি যে তবুও এখনো রেলিভেন্ট আছেন, মানে প্রীতম পেদ্রোতে আমার দেখে মনে হচ্ছে রেলিভেন্ট আছে, ঠিক আছে, রেলিভেন্ট বাট রেলিভেন্ট। ইভেন অনেকের ভালোও রেলিভেন্ট লেগেছে, মানে এখন যারা জেনজি তাদের প্রীতম পেড্রো ভালো লেগেছে, কারণ ওরা ওইগুলো দেখেনি আগে, মানে ওই 3 ইডিয়টস এর টাইমটা কি ক্রেজ, ওগুলো অতটা দেখেনি, ওদের খুব ভালোই লেগেছে অনেকের। আমরা ফিল করতে পারছি না, ওগুলো দেখেছি বলে।
আচ্ছা, এবার একটা আরো বড় কন্ট্রোভার্সিতে আসি। পিকে আজকে তো বানানো যেত না, সেটা তুমিও জানো আমিও জানি। পিকের মতো ছবি আজকে বানাতে গেলে চাপ আছে। এবার পিকে যখন দেখেছিলে, এখানে দুটো প্রশ্ন অ্যাটাচড আছে। একটা হচ্ছে পিকে দেখে কি তোমার কোথাও মনে হয়েছিল যে ওএমজির সাথে সাবজেক্ট লেভেলে প্রচন্ড ভাবে মিলে যাচ্ছে, দো ইট ইজ নট রিমেক অফ ওএমজি? এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কি যে পিকে কি আসলে কোনো ধরনের প্রপাগান্ডা? আমার পার্সোনালি মনে হয় না। তোমার কি বক্তব্য এটা? এইটা না মানে আমি জানি না মানে কেন পিকে কে প্রোপাগান্ডা বলে, ঠিক আছে, মানে আমি এক্স্যাক্টলি, জানি না মানে তাহলে তো ওএমজি কেও প্রোপাগান্ডা বলতে হবে, কারণ ওএমজিও সবই কিন্তু এক্স্যাক্টলি। প্রপাগান্ডা তাহলে। হ্যাঁ মানে ওএমজি ওয়ান কি বলছে যে কিছু গডম্যান আছে, তারা ভগবানের নামে একটা বিজনেস চালাচ্ছে, সেটা ভুল, এটা ভুল, এটাই তো বলছে। পিকেও তো সেম কথাই পিকে বলছে যে ওটাকে মিস কল বলছে। হ্যাঁ, হ্যাঁ, যে ও তাপত্রী ভুলভাল ভাবে লোকেদের মানে প্রচার করে, কিছু গডম্যানরা আছে তারা লোকেদেরকে মানে ব্রেন ওয়াশিং করে টাকা পয়সা কামাচ্ছে, মানুষদের মধ্যে এক্স্যাক্টলি। বিভেদ দিয়ে দিচ্ছে, এ করে দিচ্ছে, ডোন্ট সাবস্ক্রাইব টু দিস, এটাই তো বলছে। তো এটা তো ফ্যাক্ট, এটা তো কোনো ভুল কথা নয়। এবং তুমি অ্যাকচুয়ালি দেখবে এইটা না, ব্যাপারটা হচ্ছে কি আমি তোকে বলছি, এই যে সিঙ্গম ফ্র্যাঞ্চাইজটা আছে না, সিঙ্গম ফ্র্যাঞ্চাইজ হ্যাঁ, হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, যেখানে দেশে কি হচ্ছে সেটা তুমি রিফ্লেকশন দেখতে পাবে। আমি কেন বলছি আগে ঠিক এক্সপ্লেন করেছি, ঠিক তারপর ঠিক আমি ঠিক এটার সাথে কানেক্ট করছি। তুমি দেখবে সিংঘম ওয়ান ঠিক। যখন এসছে, তখন আমাদের দেশে হ্যাঁ, সবে অ্যান্টি করাপশন মুভমেন্ট চলছে, আন্না হাজারে প্রোটেস্ট করছে, অরবিন্দ কেজরিওয়াল উঠছে ওই সময়টা। তখন সিংঘম ওয়ান এসছে, তো একটা মানে করাপ্ট হ্যাঁ, খারাপ লোকের বিরুদ্ধে একটা অনেস্ট পুলিশ অফিসার পাবলিক অ্যাকসেপ্ট করছে। তুমি দেখবে সিংঘম রিটার্নস আসছে 2014, তখন দেখবে প্রত্যেকটা এই যে বাবা গডম্যান গুলো তারা অ্যারেস্ট হচ্ছে, আশারাম বাপু অ্যারেস্ট হচ্ছে ওই আশারাম সময় বাপু, সময়। তারপরে রাম ওই রহিম। রাম রহিম হ্যাঁ, ওই সিনেমা হ্যাঁ, করেছিল, ও অ্যারেস্ট হচ্ছে, এরকম আরো বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে। তো তুমি দেখো ওখানে গডম্যানকে ভিলেন দেখাচ্ছে। আবার সেই হ্যাঁ, সেম সিংঘম 2023-এ না যখন 24-এ আসছে, তখন কিন্তু সে হ্যাঁ, রামায়ণকে ইন্টিগ্রেট করে নিচ্ছে, বিকজ পুরো তখন পুরো দেশের রামায়ণ। পুরো পরিস্থিতি পাল্টে গেছে। তো আমার মনে হয় কি একদম। বলতো, যে সিনেমা তো বলে না যে ইটস এ রিফ্লেকশন অফ টাইম এন্ড সোসাইটি, মানে ওই সময়টাকে তুলে সোসাইটি। ধরছে। কি আমার মনে হয় ওই সময়টাতে ওইরকম অনেক অ্যাকচুয়ালি ওরকম ঘটনা ঘটছিল যেখানে গডম্যানরা ধরা পড়ছিল। সো পিপল সামহাউ রিজোনেটেড উইথ দ্যাট। এখন তুমি বানাতে পারবে না, এক তো তোমাকে বানাতে দেবে না, রিলিজ করতে দেবে না, দ্বিতীয় হচ্ছে এখন লোকে রিজোনেটও করবে না। তো না, সেই সময় ওটা রিজোনেট করে গেছিল, তার আগে ওএমজি তেও রিজোনেট করে গেছিল। ঠিক আছে, পিকে আমার কোনো দিক থেকে প্রোপাগান্ডা মনে হয় না, প্রথম কথা যেটা তুমি মানে তোমার কোয়েশ্চেনের আমারও একটা না। পার্ট। আমার সেকেন্ড সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কি, যে ও মাই গড এর দেখো ব্যাপার হচ্ছে কি বলতো, এরা মানে যেটা এটা রাজকুমার হিরানির আনসার, আমি জানি না সত্যি মিথ্যে। ও মাই গড ইজ আ মানে রিমেক অফ আ ফিল্ম, ইট ইজ রিমেক অফ আ অস্ট্রেলিয়ান ফিল্ম অ্যাকচুয়ালি, যেটার নাম হচ্ছে ম্যান হু সুড গড। ঠিক আছে, ও মাই গড, আমি তো ও মাই গড একটা গুজরাটি থিয়েটার না? না না আমি তোকে বলছি পুরো ব্যাপারটা। দেখো এই গুজরাটি থিয়েটার, ঠিক আছে, এটা হেভিলি বিভিন্ন বিদেশের গল্প থেকে মানে নেয় আর কি। ঠিক আছে, মানে এটা আচ্ছা। তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে তাহলে বোঝাচ্ছি। পরেশ রাওয়াল একবার বলছে যে যখন আমি হেরাফেরি করছি, আমি হেরাফেরিতে, হুম, ঠিক আছে, দেখছি কি যে আমাকে যে প্রিয়দর্শন গল্পটা বলছে, আমি বলছি এটা তো গুজরাটি থিয়েটারে আমরা অলরেডি পড়ে ফেলেছি আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তো এরকম ভাবে ও বলছে। এবার তখন ব্যাপারটা হচ্ছে পরে প্রিয়দর্শন, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রিয়দর্শন বলছে যে দ্য প্লট অফ মানে হেরাফেরি তো আবার মালায়ালাম রামজি রাও স্পিকিং থেকে নেওয়া, বা রামজি রাও স্পিকিং ইজ ইটসেলফ ইজ আ রিমেক অফ আ টেলিভিশন মুভি, সি দ্য ম্যান রান না কি এরকম বলে একটা ফিল্ম ছিল, একটা হ্যাঁ, হ্যাঁ, টেলিভিশন মুভি ছিল। ওখানে ছিল হচ্ছে কি একটা হাজবেন্ড আর ওয়াইফ মিলে, ওদের কাছে ওরকম কল এসছে, ঠিক আছে, ও হাজবেন্ডটা মনে হয় অ্যাক্টার হতে যায়, এরকম একটা কিছু এ ছিল। দিয়ে ওরা বলে যে আমরা মানে মানে ওই যেরকম ফোনের প্রবলেম, ওই ওই সেম, ওখান থেকে ইন্সপায়ার্ড ছিল। তো এবার গুজরাটি প্লেটা ওখান থেকে ইন্সপায়ার্ড ছিল আর কি, মানে ধরো মালায়ালাম সিনেমাটা যেটা সোর্স, গুজরাটি প্লেটা তো সেটাই সোর্স আর কি। তো ব্যাপারটা হচ্ছে 2001 সালের একটা অস্ট্রেলিয়ান সিনেমা ছিল যেটার নাম হচ্ছে ম্যান হু সুড গড। ওটার গল্পটা ছিল হচ্ছে একটা লোক, তার বোট আছে, বোটটার ওপর এরকম পড়ে গেছে, বিদ্যুৎ ফিদ্যুৎ পড়েছে, বোটটা ডুবে গেছে। তো এবার লোকটা ওই যাচ্ছে ইন্স্যুরেন্সের কাছে, ইন্স্যুরেন্স বলছে যে ভাই তোমার এটা অ্যাক্ট অফ গড, আমি দিতে পারবো না টাকা। তো ও কি করছে, ভগবানের নামেই কেস করে দিচ্ছে। ঠিক আছে, এটা ছিল গল্পটা। তো ওটা থেকেই কাইন্ড অফ একটা লুজ মানে অ্যাডাপ্টেশন করে, ঠিক আছে, ওটা একটা গুজরাটি প্লে হয়েছিল। ঠিক আছে, ইভেন মারাঠিতেও হয়েছিল। মারাঠি প্লেটা আই থিঙ্ক ইউটিউবে একসময় অ্যাভেলেবেলও ছিল। ঠিক আছে, আর একটা ভার্সনে তো মানে পরেশ রাওয়াল নিজের স্টেজের উপর ওটা করেও ছিল। তো সেইটা আর কি রাজকুমার হিরানি মানে যতক্ষণে ভেবেছে যে আমি ওটা রাইটস নেবো, মাঝেও ভেবেও ছিল, মানে প্রথমে অ্যাকচুয়ালি ওরা যে ড্রাফটটা লিখছিল সেটার সাথে নাকি ইনসেপশনের প্রচুর মিল হয়ে যাচ্ছিল, যে একটা লোকের মাইন্ডের মধ্যে ঢুকে
তার যে থট প্রসেসটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে পারে পিকে। এবার সেটা ওরা ডেভেলপ করছিল, বাট তারপরে ইনসেপশন রিলিজ করে, ওরা গিয়ে দেখে যে এটার সাথে মিল আছে, তো ওরা ওই আইডিয়াটাকে ড্রপ করে দেয়। এবার ওরা মানে ডিসাইড করে যে এরকম কোর্টে নিয়ে আসবে, তখন ওরা জানতে পারে যে এরকম একটা অস্ট্রেলিয়ান ফিল্ম আছে, তো ওরা বলে ঠিক আছে ভাই, অস্ট্রেলিয়ান ফিল্মটারই আমরা রাইটস নিয়ে, অস্ট্রেলিয়ান ফিল্মটা তো ইন্ডিয়াতে কেউ দেখেনি, তো আমরা রাইটস নিয়ে নিই এবং নিজের মতো আমরা করে লিখে ওই বানাবো। তারপরে জানতে পারে যে না, ওটা অলরেডি পরেশ রাওয়াল বানাচ্ছে, ঠিক আছে। তো তখন আর কি ওদেরকে আরো চেঞ্জেস ইত্যাদি করতে, তাই জন্য দেখবে ও মাই গড আর পিকে আর কাইন্ড অফ ইন দ্য সেম লাইন্স, ঠিক আছে। তো সেইটা একটা আছে, এই ব্যাপারে। একটা জিনিস আমার মনে হয় যে রাজু হিরানির ছবিতে এরকম কিছু সোশ্যাল মেসেজ নিয়ে ডিল করে যে বিভিন্ন জায়গায় মিল থাকাটা খুব স্বাভাবিক, কারণ এগুলো খুব ইটার্নাল, মানে যুগ যুগ ধরে মানুষের সাথে আছে। এই একটা ব্যাপার মনে হয় খুবই কাজ করে, যে জিনিসগুলোর কথাও বলে। সিনেমার ধরো 3 ইডিয়টস আর তামাশা একই কথা বলছে, কিন্তু দুটো কি এক সিনেমা না, তাই না? কখনো কখনো। এবং আমার আমি বলছি ও মাই গডও আমার খুব ভালো লাগে, পার্ট 1টার কথা বলছি, পার্ট 2টাও আমার ভালো লেগেছে, বাট পার্ট 1টা বেটার ছিল। পার্ট 1টাও ভালো লাগে, আমার পিকেও ভালো লাগে, আমার দুটো সিনেমাই ভালো লাগে। আমারও দুটোই ভালো লাগে। আমার পার্টিকুলারলি ওএমজি আর পিকের মধ্যে এই প্রথমবার আমার মনে হয় যে রাজু হিরানির চেয়েও ওএমজিটা আরো বেশি ফাইন মনে হয়, খুব ভালো লাগে। ওটা আগে দেখেছিলাম, আর ওটার পারফরমেন্সও হেভি ছিল সবার। বাট পিকে থেকে একটা জিনিসে আসি, যে পিকেতে তুমি দেখবে 3 ইডিয়টস এবং মুন্না ভাই এই ছবিগুলোর ক্ষেত্রেও রাজকুমার হিরানি একটা জিনিস করতো, যে প্রথম দিকে কোনো একটা কিছুর হিন্ট রেখে দিত, যেটা ও একদম লাস্টে রিজলভ করতো। পিকের ক্ষেত্রে যদি দেখো তো সুশান্ত সিং রাজপুতের যে কেসটা, যে সারফারাজ ধোকাবাজ নেই, 3 ইডিয়টস এর ক্ষেত্রেও নামের ব্যাপারটা লুকিয়ে রেখেছে। এবং প্রীতম এন্ড পেড্রোর ক্ষেত্রে আমার দেখতে একটা জিনিসই মজা লাগছিল, যে তোমার রাজকুমার হিরানির যে টুল গুলো হতো ওগুলো কিন্তু ও আবার বারবার ইউজ করেছে, এবং প্রীতম এন্ড পেড্রোর ক্ষেত্রে ওই জিনিসটা এসছে। তো এই যে একটা হিন্ট রেখে দেয় এবং লাস্টে ওটাকে টোটাল একটা আর্ক কমপ্লিট করা, এই স্ট্রাকচারটা কিরকম লাগে এই জিনিসটা স্ক্রিন প্লের ক্ষেত্রে? এটা মুন্না ভাইতে তো ছিল না, মুন্না ভাইতে কিন্তু ছিল না, এটা মুন্না ভাইতে কি ছিল? মুন্না ভাইতে ছিল না, রাইট। ডাঙ্কিতেও ছিল না মনে হয়। ডাঙ্কিতেও ছিল না, না ডাঙ্কিতে কোনো রকম সাসপেন্সের ফ্যাক্টর ছিল না। 3 ইডিয়টস এ ছিল, পিকেতে ছিল। না ভালো লাগে, মানে ওটা তো আই থিঙ্ক এটা মানে একটা কাইন্ড অফ টুইস্ট বা একটা কাইন্ড অফ সাসপেন্স এলিমেন্ট রাখার চেষ্টা করে আর কি, ভালোই লাগে। মানে মানে এটা আমার সানজুতেও ছিল। হ্যাঁ সানজুতে ছিল ওই কামলির সাথে, যেটা সানজুতে ওই কামলির অ্যাঙ্গেলটা। হ্যাঁ সানজুতেও ছিল। আমার মনে হয় সানজু ছবিটার নাম যদি সানজু না রেখে গাঞ্জু, পাঞ্জু, রাঞ্জু যা খুশি রাখতো, তাহলে ওটা আরো বেটার ছবি। মানে সানজু সিনেমা হিসেবে হয়তো খারাপ নয়, কিন্তু এইটাই যে প্রবলেম যেগুলো বলো না, সানজু অ্যাকচুয়ালি যে করেছে না, মানে ধরো মানে আমি যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল যে রাজকুমার হিরানি সঞ্জুর বায়োপিক করছে, আমি মানে ভাবতে পারিনি যে মানে কিভাবে হবে, যে সঞ্জয় দত্তের লাইফটা রাজকুমার হিরানি কি করে দেখাতে পারে, মানে অত ডার্ক একটা লাইফ, ড্রাগস দিচ্ছে করছে, বাট সেটাকেও যে ওই লেন্সে বলা যেতে পারে, আমি ওটা দেখে পুরো ফ্ল্যাটার্ড হয়ে গেছিলাম। তুমি দেখবে যে নেশা করা সিন ও যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, আমরা নেশা করা মানেই ভাবি হচ্ছে অনুরাগ কাশ্যপের দুনিয়া, ঠিক আছে, যে নেশা করছে, ঠিক আছে, যেমন গ্যাংস অফ ওয়াসেপুরে গাঁজা খাচ্ছে এ করছে, কিন্তু ও যেভাবে দেখিয়েছে যে যেই এলএসডিটা মুখে রাখলো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে দেখছে ফুল উঠে যাচ্ছে, এ হচ্ছে, ও হাত দিচ্ছে এগুলোতে, বা আকাশে উড়ছে হ্যারি পটারের মতো। দেখবে একটা সিন আছে ওই রুবি রুবি গানটা উড়ছে পুরো হ্যারি পটারের মতো। তো ওইভাবে যে পুরো ট্রিপটা দেখিয়েছে, ও ট্রিপটাকে যে সাইকেডেলিক ট্রিপটাকে যে ওইভাবে বোঝাচ্ছে, ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আর আমার মনে হয় সঞ্জুতে না ইমোশনটা খুব ভালো বার করতে পেরেছিল, ওই বাবা ছেলের যে বন্ডিংটা। ইভেন তুমি দেখবে মনীষা কৈরালার মাত্র 2টো সিন আছে ছবিটাতে, দোজ আর ইম্প্যাক্টফুল। একটা ওই হসপিটালের সিনটা, আর একটা যেটা হচ্ছে ডাইনিং টেবিলে বসে একটা সিন আছে, যেখানে ও বলে আর ইউ টকিং টু মি, ঠিক আছে, যে এখনো আমি ভাবছি সিনেমায় নামবো হ্যান ত্যান। দেখো ওই সিনটা ইম্প্যাক্টফুল। এটা রণবীর কাপুরের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, যে একটা সিনে মনীষা কৈরালাকে আমরা দেখছি, কিন্তু রণবীর কাপুর যে কাঁদতে কাঁদতে উঠে যাচ্ছে, ওটাতে আর কি ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছে। তো ইট ওয়াজ আ ওয়েল মেড ফিল্ম, ভেরি ওয়েল রিটেন। রণবীর কাপুরের পারফরমেন্স খুব ভালো, পরেশ রাওয়ালের পারফরমেন্স খুব ভালো, ভিকি কৌশলের পারফরমেন্স খুব ভালো, বাট ইট ইজ নট আ বায়োপিক। ওটাই সঞ্জুর একটা প্রবলেম, ইট ইজ নট আ বায়োপিক। এবার এই প্রশ্নটাতে আমি আসতাম, ধরো বায়োপিকের ক্ষেত্রে আজহারও একটা বায়োপিক, MS ধোনিও একটা বায়োপিক, এবং মিল্খা সিংও একটা ভাগ মিল্খা ভাগও। এবার প্রতিটা বায়োপিকের ক্ষেত্রেই বহু মানুষের অনেকগুলো অভিযোগ থাকে। ইভেন ভাগ মিল্খা ভাগ এত ভালো ছবি, সেটার ক্ষেত্রেও লোকের অভিযোগ আছে যে মিল্খা সিং এর এরকম কিছু জিনিস আছে যেগুলোকে দেখায়নি।
আবার হ্যাঁ MS ধোনির ক্ষেত্রেও অনেকগুলো অ্যাঙ্গেল দেখানো হয় না, অনেকটা পোর্শন কেটে দেয়। তো বায়োপিকের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য রাইট চয়েস? ইজ দেয়ার এনি রাইট চয়েস যে হাউ টু মেক এ বায়োপিক? দেখো, সঞ্জুর ক্ষেত্রে ক্রিটিসিজমটা বেশি হয় কেন? কারণ হচ্ছে কি, সঞ্জয় দত্ত ইজ এ ওয়ার্কিং প্রফেশনাল, যে পাবলিকলি হ্যাঁ, এক মানে পাবলিক ডোমেনে একরকম কথা বলছে ইন্টারভিউতে, ঠিক আছে, হ্যাঁ, আর সিনেমাতে তুমি তার 180 ডিগ্রি অপোজিট দেখাচ্ছ। আমার মনে হয় সেইটা বেশি কন্ট্রাডিক্টরি। এই আজার ছবিটা একেবারে চলেনি কেন? তার কারণ হচ্ছে পুরো ইন্ডিয়া জানে আজহারউদ্দিন কি করেছে, আর তুমি দেখাচ্ছ হ্যাঁ। যে ও ভালো, ঠিক আছে, ও টাকার ব্যাগ ফেরত আর পাঠিয়ে ছবিটাও দিয়েছে। বাজে, আদার ছবিটা তো ছবিটাও বাজে, বাজে, ভালো ছবি না। ছবিটা খুবই হ্যাঁ, বাজে সিনেমা। তো এটাই বলছি, তো হ্যাঁ, ওই রকম তুমি কন্ট্রাডিকশন করলে বিপদ আছে। না হলে ক্রিয়েটিভ লিবার্টির জন্য যদি তুমি কিছু এদিক ওদিক করো, কিছু টুইকিংস করো, সেটা তো দেখো করতেই হবে তোমাকে। তুমি দেখবে, আমি তোমাকে বলছি, মানে আমিও শিওর নয়, দেখো আমি মিলখা সিং এর অরিজিনাল ওই রেসটার ফুটেজ দেখিনি, কিন্তু আমি একটা এরকম আর্টিকেল পড়েছিলাম যে অ্যাকচুয়ালি নাকি ও 4th পজিশনেই রান করছিল। ও নাকি মানে এরকম নয় যে ফার্স্টে রান করছিল এবং পিছনে তাকিয়েছিল বলেই বাকিরা এগিয়ে গেছে, ও যেটা দেখায় সিনেমাতে, যেটা অ্যাকচুয়ালি প্রচলিত গল্প, হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা কিন্তু নয়। তুমি এটা গুগল করে দেখো, আমিও বলছি না আমি শিওর 100%, বাট আমি শুনেছিলাম যে হি ওয়াজ রানিং এট দ্য 4th পজিশন অনলি ইন দ্য অলিম্পিক্স। মানে ওটা যেটা বলে ওকে, যে ও পিছনে তাকিয়েছিল বলে মানে এগিয়ে গেছিল বাকিরা, হ্যাঁ। ওটা কিন্তু নয় অ্যাকচুয়ালি কেস, ঠিক আছে। এরকম আমি পড়েছিলাম, আমি আগে বলছি আমি শিওর নই, আপনারা পড়ে চেক আউট করে দেখুন নিজেরা ভেরিফাই করার জন্য, বাট আমি একটা পড়েছিলাম আর্টিকেল। তো দেখো, এবার এইটা তো একটা কিছুটা তো ডিরেক্টরকে ক্রিয়েটিভ লিবার্টি তোমাকে দিতেই হবে, নিতেই হবে, ঠিক আছে। নিতেই হবে। সাতলুজের বেলায় দেখো, সাতলুজের বেলা তুমি নিজেই বললে, ধরো প্রথমে হ্যাঁ বললে যে ভালো, তারপরে তুমি নিজেও দেখতে পাচ্ছ যে ওটাও কিন্তু একটা মানে হ্যাঁ অ্যাঙ্গেল আছে, ওটারও একটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে, এরকম হুম না যে হুম নেই, হুম। ওইটা তো হয়। দেখো ব্যাপারটা কি আমার বলতো, মনে আমার আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলো। আর আমি বলছিলাম আমার মনে হয় যে সানজু সানজু রিলিজ হয়ে গেছে, তারপরেই হ্যাঁ বেশ অনেকদিন পরে তুমি একটা ভিডিও বানিয়েছিলে সঞ্জয় দত্তকে খিস্তি করে, আর বলছিল ওর বাবার ওপর বায়োপিক বানানো উচিত, ওর ওপর না। হুম, হুম, হুম। মানে এত জালিম লোক। আমার এক বন্ধু আছে সঞ্জয় দত্তের ফ্যান, কিন্তু মানে প্রচন্ড জালি লোকটা, প্রচন্ড জালি, কোনো মানে ঠিক নেই অ্যাকচুয়ালি দিনে। ওর বাবার অ্যাকচুয়ালি যা স্ট্রাগল আছে, মানে সুনীল দাদের কথা বলছি, যা স্ট্রাগল আছে, পরবর্তীকালে পলিটিশিয়ান হিসেবে যা কাজ আছে, এবং অ্যাকচুয়ালি একদম, সুনীল একদম। দত্ত না, মানে সুনীল দত্ত যখন বম্বেতে চলে এসেছিল পড়াশোনা করতে, হিজ মাদার ওয়াজ দেয়ার। সেই সময় পার্টিশন হয়, তো জানো তো, সুনীল দত্ত খুঁজতে গেছিল নিজের মাকে, ও খুঁজে হ্যাঁ, পাচ্ছিল না হ্যাঁ, নিজের, তোমার ওপর শুনেছিলাম। তারপর নিজের মা, তারপর নিজের মাকে খুঁজে পেয়েছিল। সো অ্যাকচুয়ালি তুমি যদি ওনার গল্প পড়ো, মানে হিজ লাইফ ইজ ইনক্রেডিবল। মানে সঞ্জয় দত্তের লাইফটা হচ্ছে কি বলতো, যে একটা বড়লোক বাবার একটা বিগড়াওয়ার ছেলে, যাকে বাবা কভার আপ করার একদম, চেষ্টা করছে, মা ছোটবেলা থেকে স্পয়েল করেছে, ঠিক আছে, এইটুকুই গল্প। মানে ওটা কিন্তু কোনো কুলাঙ্গার, ইন্সপিরেশন, কুলাঙ্গার। রাজকুমার হিরানি হ্যাঁ, ওটাকে ওরকম বানিয়ে দিয়েছে যে ভাই এই লোকটা ভালো, এত গুড অ্যাট হার্ট, যে প্রত্যেকটা সিচুয়েশনে পড়ে কেউ না কেউ এর খারাপ করে দিয়েছে, ঠিক আছে। ঠিক, ঠিক। কিন্তু দ্যাট ইজ নট দ্য স্টোরি। এবার ব্যাপার হচ্ছে, কিন্তু সুনীল দত্ত স্টোরিটা অ্যাকচুয়ালি র্যাগস টু রিচেস গল্প আর কি, সেই জন্য ওইটা আর অ্যাকচুয়ালি বানিয়েছিলাম। সানজুতেও সানজুতেও কিন্তু সুনীল দত্তের ক্যারেক্টারটা যেগুলো বলে, মানে পারেশ রাওয়াল যেগুলো বলে আর যা যা করে, সেগুলো কিন্তু খুবই ইন্সপায়ারিং। যে লাইফে কিভাবে ডিল করবে, সেখানে কোন কোন গানগুলো শুনে কিভাবে কি, মানে খুব অফে কি করে মোটিভেটেড থাকবে, এই জিনিসগুলো ভালো। না, আমি একটা জিনিস খালি বলতে চাই, সেটা হচ্ছে কি, তুমি দেখবে আমাদের ইন্ডিয়াতে বায়োপিক বানানোর টেন্ডেন্সিটা, ডিরেক্টরদের যে অ্যাপ্রোচটা, দ্যাট ইজ মোস্টলি কিন্তু সেলিব্রেটারি। আমি কিন্তু মানে হুম, ওরা কিন্তু ক্যারেক্টার ডিবাঙ্কিং বা ডিকনস্ট্রাকশন কিন্তু করে না। মানে তুমি যেটা দেখবে, ধরে নাও রেজিং বুলও তো একটা বায়োপিক। রেজিং বুল তো ওই জে হ্যাঁ, ক্লে মোটা বলে তো অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার ছিল, বাট দ্যাট ইজ ট্রিটেড ইন আ ভেরি ডিফারেন্ট ম্যানার। মানে ও দেখাচ্ছে, মানে মার্টিন স্কোর্সেসির উদ্দেশ্যই হচ্ছে দেখানো যে দেখো এই ক্যারেক্টারটা কতটা খারাপ, এর ডাউনফলটা আমি দেখাচ্ছি। ওই জিনিসটা এখনো ইন্ডিয়ান স্টোরি টেলিং, ওই ম্যাচিউরিটিটা কিন্তু এখনো আসেনি আর কি। মানে তুমি যেটার কথা বলছো না, যে আমি একটা বায়োপিক বানাচ্ছি, বাট বায়োপিকটাতে আমি লোকটা খালি খারাপ দিকটাই দেখাচ্ছি, কারণ আমি খারাপ দিকটাই তুলে ধরতে চাই। মানে ইভেন তুমি দেখবে স্ক্যামের মতো গল্প হর্ষদ মেহতাকে কিন্তু সেলিব্রেটই করে, স্ক্যামও কিন্তু সেলিব্রিটি করছে। হর্ষদ মেহতা সিম্পাথাইজই করিয়েছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, অ্যাকচুয়ালি ওটা তো সেলিব্রেটই করছে। ওখানে যে প্রতীক গান্ধীকে যে ধরনের ডায়লগস দিয়েছে, লাস্টে যে এরকম গান দিয়েছে ইমোশনাল, যখন ও মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, হোয়াট এভার, মানে যা যা দেখিয়েছে, আর ইট ওকে ইজ যে প্রেজেন্ট করাটা, ওটাও তো একটা হিরোর মতোই প্রেজেন্টেশন। ওরম ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্বিক ভাবে টোটাল সেলিব্রিটি করছে, স্ক্যামেও তাই, তো একদমই তাই। তো ওই ডিকনস্ট্রাকশন অ্যাপ্রোচ, যে আমি ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি কতটা ফ্লড,
মানে ধরে নাও, আমি কথার কথা বলছি, ধরো উলফ অফ ওয়াল স্ট্রিট। উলফ অফ ওয়াল স্ট্রিট যে নিজের ক্যারেক্টারটাকে নিয়ে যেটা করতে পারে, স্ক্যাম কিন্তু করতে হ্যাঁ, পারে না নিজের ক্যারেক্টারটাকে নিয়ে। সেটা তুমি দেখো, আমি স্ক্যামকে ছোট করছি না, আনসাল মেহতা আমার খুব পছন্দের ডিরেক্টর, দ্যাট ইজ আ ভেরি ভালো গুড কাজ, সিরিজ। স্ক্যাম ভালো তুমি কাজ। একটা কন ফিল্মের এটাই টেন্ডেন্সি যে কন ফিল্ম একটা কন আর্টিস্টকেই সেলিব্রেট করে, এরকম প্রচুর সিনেমা বিদেশেও হয়েছে। কিন্তু আমি বলছি যে যেটা মার্টিন স্কোরসেজি করতে পেরেছে এই ছবিটাতে, আমাদের উলফ অফ ওয়াল স্ট্রিটে, আজ বাই দ্য ওয়ে ওই ক্যারেক্টারটাকে নিয়ে আরেকটা ডকুমেন্টারি আসছে, জানো তো, এই উলফ অফ ওয়াল স্ট্রিটের যে লোকটা, উলফ অফ ওয়াল ওকে স্ট্রিটের নিয়ে ওই একটা ডকুমেন্টারি ক্যাপ্রিও আসছে। ক্যারেক্টারটা দেখে। হ্যাঁ, মানে যে ওটা তো অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টারের উপর বেস ছিল, যে জেলে চলে হুম, গেছিল, তারপর বেঁচেছিল। হুম, তো অ্যাকচুয়ালি উলফ অফ ওয়াল স্ট্রিটে মার্টিন স্কোরসেজি কি কি দেখাতে পারেনি, আরো কত ডার্ক হ্যাঁ, জিনিসপত্র ওই লোকটা করেছে, সেটা নিয়ে একটা হুম, ডকুমেন্টারি আসছে। ঠিক আছে, দ্য রিয়েল উলফ অফ ওয়াল স্ট্রিট বলে ওটার নাম, ডকুমেন্টারিটার নাম। তো সেটা আসছে আর কি, মানে আমি ট্রেলার দেখছিলাম কদিন আগে, তো ওটা হুম, দেখার হুম। জন্য এক্সাইটেড। তো মানে ওই ওই যে অ্যাপ্রোচটা, যে এই লোকটা খারাপই, আমি খারাপই দেখাচ্ছি, ঠিক আছে, উলফ অফ ওয়াল স্ট্রিট কিন্তু ওকে লাস্টে মানে কোনো সিম্পাথাইজ করার জায়গা ফায়গা কিন্তু তৈরি করে না, দেখাচ্ছে লোকটাকে তো পুরো দিচ্ছে। সেটা এখনো আমাদের দেশে খুব একটা হয়নি, কোনো না, বায়োপিকে, কোনো জায়গার বায়োপিকে খুব একটা হয়নি। কেউ রাইটস আচ্ছা, দেবে না, যার বায়োপিক হচ্ছে সে নিজের রাইটসই দেবে না তাহলে। ওইটাই ওইটাই ওইটাই। এবার রাজু হিরানি ধরো কিছু ছবি প্রডিউসও করেছে, যেরকম ধরো সালা কারুস, ফারারি কি সাওয়ারি, এই ছবিগুলোর সাথেও রাজু হিরানি অ্যাটাচ ছিল। তো এই ছবিগুলোর মধ্যে কি তুমি ওই রাজু হিরানি ভাইবটা পাও? ধরো ফারারি কি সাওয়ারি, এই ছবিটা যেমন আমার ভালো লাগে, এই ফারারি কি সাওয়ারি ফারাকি ছবিটা। ব্যাপারে খুব ভালো সিনেমা, ওটা হচ্ছে ডিরেক্ট করেছিল রাজেশ মাপুস্কার। রাজেশ মাপুস্কার আচ্ছা, হচ্ছে রাজকুমার হিরানির অ্যাসোসিয়েট ছিল। পরে দেখবে একটা আচ্ছা, সিরিজ করেছিল লুথার বলে, একটা সিরিজ আছে, ব্রিটিশ সিরিজ আছে, এড্রিস অ্যালবার। যেটা সেই থেকে লুথারের অজয় দেবগনের সিরিজটা। রুদ্রা রুদ্রা, ওটা একটা রিমেক রুদ্রা। হয়েছিল, ওটাও রাজেশ মাপুস্কার ডিরেক্ট করেছিল। এখন একটা মনে হয় বড় সিনেমা করছে, এটা মারাঠি কোনো একে নিয়ে আর কি। আর রাজেশ মাপুস্কার মনে হয় মারাঠিতেও সিনেমা করেছে, হিজ আ মারাঠি বাই নেচার। তো ওকে। ও ফারারি কি সাওয়ারি সিনেমাটা ভালো ছিল, ওটা আই থিঙ্ক রাজকুমার হিরানি ডায়লগসও লিখেছিল, বিধু বিনোদ চোপড়া ওয়াজ দ্য প্রডিউসার, রাজকুমার হিরানি ডায়লগস লিখেছিল আর কি ছবিটা। আর ওই ছবিটা ওই গুটি গুটি ওয়ার্ল্ডের সবাই ভালো, হ্যাঁ হ্যাঁ এবং একটা পুরো ওই ব্যাপারটা রয়েছে ওই সিনেমাটার মধ্যে। আচ্ছা, হ্যাঁ। অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি। ডাঙ্কি নিয়ে বলি, যে ডাঙ্কির বেলা যারা ওজি রাজকুমার ইরানির ফ্যান সব কাজ দেখে এসছে, আমার ডাঙ্কি ছবিটা মোটামুটি লেগেছিল, খুব খারাপও লাগেনি। কিন্তু আমার মনে হয়েছিল সাবজেক্ট যেটা তুলছে, সেই সাবজেক্টটার মধ্যে কিন্তু মানে সাবজেক্টটা কিন্তু আজকের দিনে খুবই রেলিভেন্ট, এই রিফিউজি ইস্যুটা, সেটা একটা বড়সড় ক্রাইসিস। তো ডাঙ্কি ছবিটা কেন ফ্লপ করেছিল, বা কেন যারা ফ্যানও তাদের জমেনি তোমার মনে হয়? এরকম তো না, আমি ওটাতে কমেডি ছিল না, ইমোশন ছিল না। আমি বলছি ডাঙ্কিতে আমি আসছি, আমি তুমি সালা খাড়ুসটা তুললে ওটা নিয়ে বলা হলো না। সালা খাড়ুস ছবিটা কিন্তু আমার দেখে কিন্তু যে এক্স্যাক্টলি রাজকুমার হিরানিরই ভাইবটা আছে, পুরো গুডি গুডি ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার মনে হয়নি। সালা খাড়ুস না, কিন্তু ওটা তুমি নয়। দেখবে ডিরেক্টরটা সিগনেচারটা আছে, ওই ডিরেক্টরটা হচ্ছে সুধা গঙ্গোরা, যে হচ্ছে পরে সুরারাই পটরু বানিয়েছে ওই সুরিয়াকে নিয়ে, বাহ। যেটা যেটা ওই সিনেমাটা গো, যেটা অক্ষয় কুমার রিমেক করলো, ওই প্লেন প্লেন প্লেন। সুরারাইপুটু দেখেছি দেখেছি, ওই সুরিয়ার অ্যামাজন প্রাইমে এসেছিল ওই কোভিড এর সময়। হুম, তুমি যদি দেখো ওটার মধ্যে কিন্তু ওই মানে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, মানে পুরোটাই যে একটা পুরো ওরকম ইউটোপিয়ান ওয়ার্ল্ডে সেট, যে সবাই ভালো, ওরকম কিন্তু নয় কিন্তু, মানে ওই সিনেমাটা বা ক্যারেক্টারটা একটু রাফ, মানে ওই ব্যাপারটা কিন্তু ছিল। দ্যাট ফিল্ম অলসো আই লাইক, ওটা মনে হয় মাল্টিপল টাইম রিমেকও হয়েছে, ওটা একটা তেলেগু রিমেকও হয়েছে ভেঙ্কটেশকে নিয়ে, সেটাও মনে হয় হিট আচ্ছা, হয়েছিল। আচ্ছা। আমার মানে রাজু হিরানির নিজের জায়গা থেকে এক্সপেরিমেন্টাল ছবি, মেকিং এর দিক থেকে দেখবে সানজু অনেক জায়গায় এক্সপেরিমেন্টাল, ফিল্ম মেকিং এর দিক থেকে মানে ওর এতদিন যা মেকিং ছিল সেটাকে অনেকগুলো জায়গায় চেঞ্জ করে কিন্তু সানজু। এই যে যে নেশার জায়গাটাই বললে, ওটা তুমি রাজু হিরানির ছবিতে ওভাবে ভিজুয়াল অতটা দেখা যায় না, ওইটা একটা আছে। আচ্ছা, তোমার ওই এবার অ্যাপ্রোচটা কিরকম লেগেছে? দেখবে একটা শর্ট আছে, যখন সঞ্জু প্রথমবার আসে, ওকে পুলিশ ধরে, মানে ও মরিশাস থেকে ফেরত আসে, পুলিশ ওকে ধরে, হুম, ওকে থানায় নিয়ে যায়, দিয়ে ওকে একটা হুম, চড় মারে। যখন চড়টা মারে তখন দেখবে চড়ের আওয়াজের সাথে একটা নেল ড্রপিং যাকে বলে না, একটা মানে একটা পেরেককে ফেলে দিলে যেরকম আওয়াজ হয়, টাং টাং টাং, ওদের ঠিক ওরকম ঠিক একটা ঠিক। শব্দ হয়। তো ওটা একটা হ্যাঁ, ডিরেক্টোরিয়াল চয়েস আর কি, যে মানে একটা পুলিশ একটা হ্যাঁ, স্টারকে চড় মারছে। তোমার ওই 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 হ্যাঁ। এলিমেন্ট গুলো কিরকম লেগেছে? ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। মানে ওটা অ্যাকচুয়ালি এডিটিং চয়েস, মানে এটা হচ্ছে হুম ডিরেক্টর এডিটরদের, এটা আমি দেখেছি, মানে যে এডিটিংটা আগে ভেবে রাখে, যেহেতু যেহেতু আগে এডিটর ছিল, তো ওইভাবেই কিন্তু ডিজাইনিংটা হচ্ছে, যে আমি ওটা মারবো, তখন ওই ড্রপটা আওয়াজটা দেবে, এবং ওর যে একটা হিরো ইমেজ ছিল সেটাকে যে ভেঙে দিচ্ছে, ওই জিনিসটাকে করছে। তো ভালোই লেগেছিল ওই চয়েস গুলো। মানে আমার সানজু অ্যাজ এ ফিল্ম ভালো লাগে, ওই বায়োপিক হিসেবে আমি পরে যখন শুনেছি এটা পুরোটাই হোয়াইট ওয়াশিং,
তখন আমার খুবই বাজে লেগেছিল, কিন্তু কিছু করার নেই, ছবি ভালো, আমি অস্বীকার করতে পারবো না। এবং এই চয়েস গুলো ভালো, ওই নেশার চয়েসটা, তারপর ওই যে মানে ওর যে রিহ্যাব যেটা দেখাচ্ছিল, কার হার ময়দান ফাতে ফাতে, ওই পুরো পোর্শনটা ইমোশন কিন্তু খুবই ভালো কানেক্ট করে, এবং ওটাও রাজু ইরানির চেনা ভিজুয়াল নয় যদি দেখো ওইখানে, ওইটাই আর। এবার বলো ডাঙ্কির এই মানে না চলারটা তোমার কি মনে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে ডাঙ্কি পোস্ট কোভিড যখন আসছে, একটা আমার মনে হচ্ছে হিউমারটা একটা একটু ডেটেড হয়ে গেছে প্রথম। ঠিক আছে, হিউমারটা মানুষ কোথাও গিয়ে বলছে অফেন্সিভ, হিউমারটা ব্যাকডেটেড, এটা একটা মনে হয় আমার, যে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা কম। সেকেন্ড হচ্ছে, তুমি দেখবে রিসেন্টলি রাজকুমার হিরানিকে প্রচুর ট্রোলিং করা হচ্ছিল যে ওই সিদ্ধার্থ আনন্দের মতোই কথাবার্তা বলেছে, যে এই আইডিয়াটা লোকে রিজোনেট করেনি, লোকে ওই ভিসার ব্যাপারটা খুব ইজি জানে না, যে ওই বাঙ্কি রুটটার ব্যাপারটা কি। এবার এটা 50% মানে অন্য মানে 50% তুমি ডিসএগ্রি করতে পারো, কিন্তু 50% কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কথাও নয়। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কথাটা কেন বলছি, ধরো সিদ্ধার্থ আনন্দের কথাটা বেসলেস কেন, কারণ প্রথম কথা হচ্ছে যে তোমার সিনেমাটা ইট ইজ নট অ্যাবাউট যে ফ্লাইটের মধ্যে কি নিটিগ্রিটি আছে, তোমার ফিল্মটা হচ্ছে ন্যাশনালিজম নিয়ে, যে ঋত্বিক রোশন পাকিস্তানে গিয়ে খেলাচ্ছে, বলছে আইওপি পিওকে কো আইওপি বানা দেতে, ইন্ডিয়া অকুপাইড পাকিস্তান। তো তোমার সিনেমার মধ্যে ন্যাশনালিজমও আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফাইটার কিন্তু আমার ভালোই লাগে সিনেমা, ফাইটার কিন্তু আমারও ভালো লাগে ফাইটার, আমিও দেখেছি, আমার মনে হয় ফাইটার ভালোই ছিল, ভালো সিনেমা। কিন্তু এবার ওটা আন্ডার পারফর্ম করছে, তার কারণ আমার যেটা মনে হয়, আমি এটা আগেও বলেছিলাম, রিলিজের আগেই বলেছিলাম, যে আমাদের এখানে না অ্যাকশনের, তুমি দেখবে এই যে ধরে নাও এখন একটা ফিল্ম এসছে ফিউরিয়াস বলে, ফিউরিয়াস খুব অ্যাকশন নিয়ে প্রশংসা হচ্ছে, আমি জানি না দেখো পারলে, ফিউরিয়াস বলে, দেখিনি এখনো, তবে শুনেছি প্রচুর রিয়েল টাইম অ্যাকশন হচ্ছে, মানে একদম ধারার অ্যাকশন হচ্ছে পুরো রিয়েল টাইমে, মানে ফাস্ট ফাস্ট মারছে, এ করছে। এবার এই ব্যাপারটা না তুমি ইন্ডিয়ান সিনেমাতে যদি নিয়ে আসো, এত স্লিক অ্যাকশন, তুমি দেখবে অডিয়েন্স না, মানে টিয়ার 2 টিয়ার 3 লেভেলের লোকেরা কানেক্ট করতে পারে না, একসেপ্ট করে না। আমাদের এখানে কিন্তু জিনিসটা হচ্ছে স্লো মোশনে, এখানে কিন্তু মানে কতটা ভিলেনটা ডেডলি বা কি, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিরো কত স্মুথলি মেরে আরামসে বেরিয়ে যাচ্ছে হেঁটে সোয়াগে, সেটার উপর ফোকাসটা বেশি। এইবার আমায় তাহলে একটা ছোট্ট কথা বলো, তাহলে এরা ওডিসি কি করে দেখছে? ওডিসি তো ওগুলো কিছুই করে না, এপিকের মতো ফিট করে না, কিন্তু ওডিসি 100 কোটি কামিয়ে। আমি তোমাকে বলছি কি, ওডিসি ধরো ব্যবসা করছে তো, ভ্যারাইটি ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবে, ভ্যারাইটি একটা আর্টিকেল লিখেছে, কালকেই পড়ছিলাম, এক্ষুনি গিয়ে চেক আউট করো, ওখানে লিখেছে ওরা ট্র্যাক করেছে বক্স অফিস নাম্বারস, বলছে ওডিসি যা চলছে পুরো আরবান সার্কিটসে চলছে। এবার ব্যবসাটা কেন, টিকিটের প্রাইসটা দেখো মিনিমাম প্রাইসটা কত, সেই প্রাইসে 100 কোটি কালেকশন করছে। টিয়ার 2 টিয়ার 3 সিটিতে কোন ছবি চলে হলিউডে? স্পাইডারম্যানের মতো ছবি চলে, স্পাইডারম্যান চলে, মার্ভেলের ছবি চলে, বা তুমি দেখবে জাঙ্গল বুক বিশাল চলেছিল, কেন? সিম্পল ছবি, মেন স্ট্রিম ন্যারেটিভ আর কি। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে হলিউড ফিল্ম যখন আসছে, এই যে লোকে বলে টপ গান ইন্ডিয়াতে ভালো ব্যবসা করেছে, সেটা খালি আরবান সেক্টরসে করেছে, সেটা ফাইটারও করেছে, কিন্তু তোমাকে একটা বড় ব্লকবাস্টার হতে গেলে ছবিটা তোমাকে টিয়ার 2 টিয়ার 3 লেভেলে গিয়ে ওয়ার্ক করতে হবে, মাস সেন্টারসে গিয়ে ওয়ার্ক করতে হবে। এবার সেখানে একটা সার্টেন কাইন্ড অফ অ্যাকশন অ্যাকসেপ্টেড হয় না। স্লিক জিনিসপত্র যত বেশি তুমি করবে না, স্লিক এন্ড সার্টেল, তত লোকে দেখবে না তোমাকে। মানে মেন স্ট্রিম বলতে গেলে মোটা দাগের, মানে ইমোশনও মোটা দাগের, অ্যাকশনও তোমাকে মাসি করতে হবে। এবার ফাইটার যে অ্যাকশনের মধ্যে পড়ে, যে জনারটার মধ্যে, সেটা হচ্ছে এরিয়াল অ্যাকশন। ঠিক আছে, হিরো একটা জায়গায় বসে বসে এরকম ভাবে রিমোট দিয়ে দিয়ে গুলি মারছে, এটা মাসি নয়। হিরো নিজে কিছু করছে না, স্ট্র্যাগারই তো নেই ধরো একটা। তাই জন্য তুমি দেখবে ফাইটারে ওরা ইচ্ছে করে ক্লাইম্যাক্সে কি দিয়েছে, ক্লাইম্যাক্সে কি ফাইটারে কি প্লেনের মানে এভিয়েশন অ্যাকশন আছে, ঋত্বিক রোশনটা হাত দিয়ে খেলাচ্ছে, ইচ্ছে করে রেখেছে ওই সিনটা। ঠিক আছে, কারণ মানুষ চায় যে হিরো লাস্টে মারুক, এটা ইন্ডিয়ান মেইন স্ট্রিম অডিয়েন্সের এটাই ফরম্যাট। সো তুমি দেখবে গুলি বন্দুকের থেকেও বেশি লোকে পছন্দ করে যে হিরো হাত দিয়ে খেলায়। ঠিক আছে, তো এবার কথাটা হচ্ছে কি, যে সিদ্ধার্থ আনন্দের কনসেপ্ট লেভেলেই ওই ছবিটা না ইটসেলফ নিশ হয়ে আছে হালকা। ঠিক আছে, ওটার সাথে প্লেনে বসেছে কি বসেনি সেটার কোনো সম্পর্ক নেই, ওই অ্যাকশনটার কারণেই ইটসেলফ ওটা কিন্তু একটা অডিয়েন্সকে অ্যালুভ করে দেবে, যারা বলবে যে ভাই কি। তাই জন্য তুমি দেখবে এভিয়েশন বেসড ফিল্ম যারাই বানিয়েছে, এই স্কাই ফোর্সেরও বিশাল কিন্তু ব্যবসা নয়। ঠিক আছে, বা তুমি দেখবে এরকম প্রচুর ছবি আছে, আরো ছবি আছে, তেলেগু সিনেমা কতগুলো ফিল্ম বানিয়েছে এভিয়েশন নিয়ে, চলেনি। ঠিক আছে, কোনটাই চলে
কোনোটাই কিন্তু সেরকম ম্যাসিভ ব্লকবাস্টার হয়নি। স্কাই ফোর্সও কর্পোরেট বুকিং করেছে, আর যা চলেছে ওই আরবান সার্কিটসই চলেছে। স্কাইফোর্স তো ম্যাডকের ছবি। এবার ব্যাপারটা হচ্ছে কি, তার মানে কি এই জনারটা এখনো এখানে মাস ফ্রেন্ডলি জনার নয়, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। এবার সেটা হচ্ছে মানে কিন্তু সিদ্ধার্থ নারায়ণ অন্য লজিক দিচ্ছিল। এবার কথা হচ্ছে কি, তুমি যদি উল্টো দিকে তাকাও রাজকুমার হিরানির দিকে, এই যে ডাঙ্কি রুট নিয়ে যত ছবি হয়েছে না, সেগুলো কোনোটা কিন্তু না মানে যদি ব্যবসা করেও থাকে সেটা কিন্তু অল্প বিস্তরই করেছে। আগে এটা মাসি কন্টেন্ট নয়, সবার সাথে রিজনেট করতে পারবে না। তুমি দেখবে একটা সিনেমা হয়েছিল কমরেড ইন আমেরিকা বলে, আমি জানি না দেখেছো কিনা, দুলকার আচ্ছা, সালমান ছিল, না। এটা মালায়ালাম সিনেমা। পাঞ্জাবি ছবি, ওখানে ওরকম পাঞ্জাবি ছবি। না না মালায়ালাম সিনেমা, দুলকার সালমান ছিল, কমরেড ইন ও, আমেরিকা। মানে একটা ওকে ছেলে ওকে। আছে, ঠিক আছে, ও ছেলেটা মানে যায় আমেরিকাতে ওই ডাঙ্কি রুটে করে। দ্যাট ফিল্ম ইজ এ সাকসেসফুল ফিল্ম, বাট দ্যাট ফিল্ম ইজ নট থুডারুম। মানে ওটা কেরালার ইন্ডাস্ট্রি হিট নয়, কিন্তু ইট তো সাকসেসফুল ফিল্ম, না, যে এই বাজেট বানিয়েছে, এই ব্যবসা করেছে। এবং ওটা সেম। সাকসেস পাচ্ছেও হয়তো কেরালা বলে, কারণ কেরালার হ্যাঁ ওইটুকু অডিয়েন্স আছে যারা বিভিন্ন হ্যাঁ। জিনিসকে একসেপ্ট করতে পারে। আচ্ছা, এবার তুমি হ্যাঁ। দেখো পাঞ্জাবে প্রচুর লোকে ডাঙ্কি মারে, পাঞ্জাবে প্রচুর লোক অ্যাকচুয়ালি ডাঙ্কি মারে। এবার পাঞ্জাবেও অ্যাকচুয়ালি হ্যাঁ ছবি হয়েছে ডাঙ্কি ফ্লাইট নিয়ে, দোজ আর নট হ্যাঁ, বিগ হিট। পাঞ্জাবে কোন ছবি হিট হয়? দিলজিতের যে ছবি হিট হয় বা চাঁদ অ্যামি ভার্সেস বিরকে যে ছবি জুলিয়েট। হিট হয়, সেগুলো হ্যাঁ, কমেডি ছবি, নর্মাল কমেডি ফিল্মস। সেগুলো কিন্তু ডাঙ্কি নিয়ে ছবি নয়। ডাঙ্কি নিয়ে যে ছবিটা হয়েছে সেটা যদি ব্যবসা করেও থাকে সেটা লিমিটেডই করেছে। তার মানে কি, এই যে একটা জার্নি, ঠিক আছে, ইলিগাল একটা রুটের জার্নি, এটা নিয়ে দর্শক বদার্ড নয়। যে স্টেট থেকে সব থেকে বেশি লোকে মানে করে, তারাই বদার্ড যদি না হয়, তুমি প্যান ইন্ডিয়া লেভেলে এই সাবজেক্টটা রিজোনেন্সটা কম হবে, ঠিক আছে, এটা স্বাভাবিক একদম। ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে কি, এটা আমি তখন ওই ডাঙ্কির পরেই বলেছিলাম যে কিছু সাবজেক্ট না, মানে ধরো সঞ্জুর ক্ষেত্রে ওরকম একটা ডার্ক জিনিসকে ও ওরকম গুডনেস এর মধ্যে মানে ইন্টারটুয়াইন করতে পেরেছে, মানে ব্লেন্ড করতে পেরেছে। ডাঙ্কির ক্ষেত্রে না ব্লেন্ডিংটা হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, ডাঙ্কি রুটের যে টেনশনটা, যে থ্রিলটা, সেটা রাজকুমার হিরানি প্রোভাইড করতে পারছে না। যে ওই যে ডিভাস্টেশনটা, ওই যে জার্নিটা কতটা ডিফিকাল্ট, ওটা ওর গুডনেস এর সাথে জেল হচ্ছে না, মানে ও করতে পারেনি ব্লেন্ডিংটা, ঠিক আছে? বা ওখানে গিয়ে শাহরুখ খান যে লজিক ফজিক গুলো দিচ্ছে ওই কোর্টে গিয়ে, ওই যেটা ওগুলো তুমি ওয়ার্ক বলছিলে করছে না, গল্পটা নিয়ে, ওগুলো ঠিক ওয়ার্ক করছে না। আর শাহরুখ খান ওয়ার্ক করছে না। পারফরমেন্সও খারাপ দিয়েছে ছবিটার মধ্যে। মানে ওই টোনটায় যে কি করে ভালো অভিনয় করতে হয় রাজকুমার হিরানির টোনটাতে, সেটা আমির খান আর রণবীর কাপুর ভালো করে, শাহরুখ খান কিন্তু পারেনি। হ্যাঁ, ওই কোর্টের সিনটা সব থেকে বড় এক্সাম্পল, শাহরুখ খান ওখানে ঝুলিয়ে লাট করেছে ওই ছবি, ওই সিনটাতে। ওই যে কাঁদতে কাঁদতে বলে না, ওই সিনটা জঘন্য পারফরমেন্স দিয়েছে শাহরুখ খান, প্রচন্ড ওভার অ্যাক্টিং করেছে। তো অনেকগুলো টাঙ্কিতে অ্যাকচুয়ালি ভালো পারফর্ম ভিকি দিয়েছিল, ভিকি খুব ভালো কাজ ভিকি করেছে। কৌশলের, এবং এক্স্যাক্টলি ভিকি কৌশলের ট্র্যাক ওয়াজ ভেরি গুড। আর ভিকি আর রাজকুমার হিরানির না একটা গোটা ছবি দরকার, মানে ওদের জেলিংটা খুবই ভালো ওয়ার্ক করে, খুবই ওয়ার্ক করে। যাই হোক, তো ইট ইজ অলমোস্ট ডান। এবার আমার একটাই কথা, যে তুমি রাজকুমার হিরানির থেকে নেক্সট কিরম কি দেখতে চাও বা কিরম এক্সপেকটেশন রাখছো? কারণ আমাদের সবারই ফেভারিট ডিরেক্টর, ইন্সপিরেশন, তো ওটা থেকে কিরম কি এক্সপেক্ট করো? 3 ইডিয়টস এর তো সেকেন্ড পার্ট আসছে, হ্যাঁ না, আমার নাকি মনে লালা হয় অমরনাথ আসছে? হ্যাঁ, হ্যাঁ, লালা আমার তো আশুতোষ গোয়ারিকা ডিরেক্ট করছে। ও তো আই থিঙ্ক না মানে ওটা লিখছে না রাজকুমার হিরানি? হ্যাঁ, ওদের লেখা স্ক্রিপ্ট ছিল, ওরা বানাতে চেয়েছিল, এখন ওইটা হ্যাঁ, আশুতোষ গোয়ারিকার আর কি বানাবে আর কি, ফারহান আখতার ওই। গেল, আমি আশা রাখছি না। হ্যাঁ, না আমি বলছি কি, আমার যেটা মনে হয় কি, যে রাজকুমার হিরানি না হ্যাঁ, মানে একটা স্টাইলের ফিল্ম বানায়, ওটাই সে বানায় কিন্তু, ঠিক আছে, বিভিন্ন জনরাতে। মানে ও ধরো বিভিন্ন সাবজেক্ট তোলে, কিন্তু ও সেই সাবজেক্টটাকে নিজের জোনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। আমার মনে হয় কি, যদি তুমি মানে যারা তুমি দেখবে পৃথিবী জুড়ে বড় ডিরেক্টর, ধরো স্টিভেন স্পিলবার্গ, বাট ও যে জনারটা যাচ্ছে সেই জনারটাতে অনেস্ট থেকে সেটা বেস্ট কাজ করছে। বা ইভেন দেখবে বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানির যে মেন্টার, সে যখন পারিন্দা বানাচ্ছে, ইটস আ ক্রাইম ড্রামা, সো ওটাকে ক্রাইম ড্রামার মতোই ট্রিট করছে। আবার যখন মিশন কাশ্মীর বানাচ্ছে, সেটা কিন্তু অন্যরকম ট্রিট করছে। আবার যখন হ্যাঁ, 12 ফেল বানাচ্ছে, সেটা কিন্তু অন্যরকম ট্রিট করছে। আবার যখন 1942 লাভ স্টোরি বানাচ্ছে, সেটা কিন্তু অন্যরকম ট্রিটমেন্ট করছে। সো যে জনরার মধ্যে অপারেট করছে, সেই জনরার মধ্যে কিন্তু ট্রু থাকছে, মানে সেটাকে ঠিক। নিজের অনুযায়ী ব্লেন্ড করবার চেষ্টা করছে না। তো আমার মনে হয় রাজকুমার হিরানিকে আমি নিজের জোনের বাইরে দেখতে চাই আর কি এরপরে, যে যেটাই করুক, যেটা আমি ভেবেছিলাম প্রীতম এন্ড পেত্রোতে থাকতে পারে, বাট ওটা পাইনি। মানে আমি ভেবেছিলাম হয়নি যে হয়নি। অবিনাশ অরুণকে যখন নিয়ে আসছে, তখন অবিনাশ অরুণ হ্যাঁ, কিরকম ডিরেক্ট করেছে আমি সেটা দেখতে চাই, যে একটা মানে একটা কাইন্ড অফ সিরিয়াসনেস, একটা টেনশন যে নিয়ে আসবে, সেটা তো নেই। মানে পুরোটাই ওই গুডনেস ইত্যাদি। ওখানে অবিনাশ আরুনের কিন্তু ইন্ডিভিজুয়াল টাচ কিছু নেই, ধরো না, ওই 3 অফ আসে যেটা ছিল, ওরম কিছুই নেই, ওটা জাস্ট হায়ার ডিরেক্টর যেরকম হয় ওরম কাজ। হ্যাঁ হ্যাঁ,
ওইটাই। বাট একটা জিনিস, এই যে তুমি যে বললে যে রাজু ইরানির ওই অন্যরকম কাজটা দেখতে চাও, ওটার একটা মানে সমস্যার দিক হচ্ছে গিয়ে যে ও যে জিনিসটা করে, যে ফর্মুলাতে সাকসেসটা পেয়ে গেছে, সাকসেস কিন্তু অনেক সময় লোককে আটকে দেয়, ওই এক্সপেরিমেন্ট গুলো করতে দেয় না, এটা একটা আছে। তাহলে সেটা না করলে আর কিছু বলার নেই আর কি। আমার তো মনে হয় সাকসেস লোকে লিবারেট করা উচিত, যে ভাই আমি এত সাকসেস, আমাকে এত টাকা আছে, আর আমার ভাবনা চিন্তার ব্যাপার নেই, এবার আমি যা খুশি তাই বানাবো। ইমতিয়াজ আলীকে করলো, ইমতিয়াজকে করলো, কাল আগের দিনই বলছিলাম আমরা যে ওকে লিবারেট করেছে। যাই হোক, তো এইখানে আমাদের পডকাস্ট শেষ। তো আমাদের এই পডকাস্টটা ভালো লাগলে কমেন্টে জানাবেন কিরম কি লাগলো, লাইক শেয়ার হাইপ এগুলো দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এইটাই। অরিত্রদা কিছু বলতে যাও? না, টিমে খুব ভালো মানে কাজ করছে। আর আমরা আগের পডকাস্টটা আপনারা দেখুন, ইমতিয়াজ আলীর পডকাস্টটা, ওটাও খুব ভালো ছিল। এটাও আগেন আমাদের খুব একটা ভালো আলোচনা হয়েছে। আমরা সামনের দিনে আরো চেষ্টা করবো অন্য কোনো ডিরেক্টরকে ধরে আরো আলোচনা করবার, একদম। তো সেটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখবেন। ঠিক আছে, চলো শেষ করছি। থ্যাংক ইউ।